হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সিও কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পর্বের নগ্নবীজি ও আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব ও জীব প্রযুক্তি অধ্যায়ের বিগত 10 বছরের সবগুলো কোশ্চেন সলভ করার ট্রাই করব। ওকে, এবং তার আনুষঙ্গিক এবং সিমিলার টপিকগুলোর এবং শর্টকাট সহ যা দেখা প্রয়োজন তার সব কিছু দেখার ট্রাই করব। তাই কথা না বাড়ি শুরু করা যাক। তার আগে বলে নিই, আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলে খুবই অনাকাঙ্ক্ষিত কারণে একটা প্রবলেমের মধ্যে ছিলাম, অ্যান্ড আশা করি খুব দ্রুত বাকি ভিডিওগুলো আপলোড হওয়া শুরু করবে এবং তোমরা দেখে উপকৃত হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যদি তোমরা মনে করো যে উপকার পাচ্ছ। ওকে, অ্যান্ড সেকেন্ডলি, অনেকে বলেছো যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাহেব বিগত 10 বছরের যে কোশ্চেন্স আমরা সলভ সিরিজটা আমরা রান করতেছি তার সাথে বাংলা অ্যাড করা যায় কিনা। হোপফুলি আমরা বাংলা ক্লাসও অ্যাড করবো এখানে এবং তোমাদের চাহিদা অনুযায়ী, এবং বাংলা আমরা খুব দ্রুত আপলোড দেওয়ার ট্রাই করবো। তোমরা চাও কিনা জানাবা। ওকে, তাহলে শুরু করা যাক। কোন বিভাগের নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ? ওকে ভাইয়া, এটা খুবই মানে ন্যাচারাল কোশ্চেন বা কমন কোশ্চেন। এটা হচ্ছে নিটোফাইটা ভাইয়া, কিন্তু আমরা এর আনুষঙ্গিক থিওরিগুলো একটু দেখার ট্রাই করবো। প্রতি বছর দেখা গেছে যে এই যে নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের যে প্রথম যে পার্টটা থেকে অনেক কোশ্চেন এসে থাকে, আমরা একটু প্রথম পার্টটা রিভিশন আকারে একটু গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখার ট্রাই করবো। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদের ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম এবং আবৃতবীজ উদ্ভিদের ইংরেজি হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম। আমরা জানি এই নগ্নবীজ উদ্ভিদের যে উৎপত্তি, এই উৎপত্তি লাভ করে ডেভোনিয়ান যুগে এবং বিস্তৃতি লাভ করে মেসোজোইক যুগে। জিমনোস শব্দের অর্থ হচ্ছে নেকেড বা নগ্ন এবং স্পার্মোস মানে হচ্ছে সিড, অর্থাৎ জিমনোস্পার্ম শব্দের অর্থ হচ্ছে নেকেড সিড বা নগ্নবীজি। উদ্ভিদ বিজ্ঞানের জনক বিজ্ঞানী থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, এই নামটা কিন্তু যেমন মনে রাখা যায় যে উদ্ভিদ ইংরেজি কি ভাইয়া? ট্রি। এই ট্রি দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি থিওফ্রাস্টাস। ওকে, যারা ভুলে যাও এই জন্য আর কি। আচ্ছা, সেদিকে না যাই। উদ্ভিদ বিজ্ঞানের জনক বিজ্ঞানী থিওফ্রাস্টাস কি করেন? তার যে একটা গ্রন্থ আছে, এটা হচ্ছে ইনকোয়ারি ইন্টু প্লান্টস। এই গ্রন্থে তিনি জিমনোস্পার্ম শব্দটি প্রথম ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে। সো জিমনোস্পার্ম শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় কি? ইনকোয়ারি ইন্টু প্লান্টস গ্রন্থে। বাংলাদেশের প্রায় 4,000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। ওকে, এটা একটু জেনারেল রাখবা। এখন চট্টগ্রামের বারিয়াডালায় যে পাহাড়ে যে পাওয়া যায় সেটা হচ্ছে সাইকাস প্যাকটিনাটা। বেশি প্যাক প্যাক করে তাই চিটাইঙ্গা, মনে রাখি আর কি ভাই। চিটাইঙ্গা মানুষ বেশি প্যাক প্যাক করে, জাস্ট মনের ইয়ার ক্ষেত্রে। যাই হোক, হোয়াট এভার। সো সাইকাস প্যাকটিনাটা এটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রামের বারিয়াডালায়। আর যে বাঁশপাতা নামে যে উদ্ভিদটা আছে সেটা হচ্ছে পডোকার্পাস নেরিফোলিস। এটা একটু দেখে রাখবা আর কি। সো আসি। এছাড়া হচ্ছে এই যে নগ্নবীজ উদ্ভিদ, এটা হচ্ছে গিনকোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা, কনিফেরোফাইটা, এই সবগুলাই কি যে মানে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে পড়ে, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে পড়ে। ওকে, সো এখন এই যে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে গিনকোফাইটা যে একটা প্রজাতি আছে, এই প্রজাতিটার মধ্যে শুধুমাত্র গিনকো ভিলোভাই পৃথিবীতে বেঁচে আছে। যেহেতু এই এই ইয়ার অন্য কোনো উদ্ভিদ আর বেঁচে নাই, সেজন্য গিনকো ভিলোভাকে বলা হয় জীবন্ত ফসিল, কারণ তার ভাইটাই যা আছে সব মারা গেছে। সে একাই পৃথিবীতে এখনও জীবন্ত ফসিল হিসেবে টিকে আছে, আর বাকি সবাই কি বিলুপ্ত। এরপর এই যে সাইকাস, সরি, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সিকুয়া সিম্পারভিরেন্স। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কি? সিকুয়া সিম্পারভিরেন্স। এছাড়া ব্রিসলকোন পাইন হচ্ছে প্রাচীন বৃক্ষ। ব্রিসলকোন পাইন সবচেয়ে প্রাচীন বৃক্ষ। এছাড়া সাইবেরিয়া বনাঞ্চলে কনিফার দেখা যায়, মানে সর্ববৃহৎ বায়োম বা বৃহৎ কনিফার বনাঞ্চল বলা হয় কি সাইবেরিয়া অঞ্চলের ইয়াকে। এখন আমি যে কোশ্চেনটার জন্য এটা পড়লাম যে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ কি? নিটোফাইটা। এখানে এই যে নিটোফাইটা নামটা কেমন জানি নিটাম নিটাম বা একটু মরা মরা টাইপের, যে তাই আমি ভাবে মনে রাখতাম আর কি যে নগ্নবীজী একটু মরা মরা টাইপ নাম কোনটা আছে? নিটোফাইটা বা নিটাম, নিটোফাইটা। সো এটা হচ্ছে আবৃতবীজ নগ্নবীজী উদ্ভিদের মধ্যে একটা মিল বন্ধন বা অধিক মিলে কি? নিটোফাইটা। এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নিটাম, নিটামের পাতা আবৃতবীজী উদ্ভিদের মতোই, কারণ এদের মিল অনেক। নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক হচ্ছে ওয়েস্টেরিয়া মিরাবিলিস। মরুভূমি মিরাবিলিস। এছাড়া আমরা জানি যে নগ্নবীজী উদ্ভিদে সাধারণত দিনিসক ঘটে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। এফেড্রা থেকে এফেড্রিন উৎপন্ন হয়। কি বললাম? নগ্নবীজী উদ্ভিদে দিনিসক ঘটে না, কিন্তু ব্যতিক্রম এফেড্রা। এফেড্রা থেকে এফেড্রিন উৎপন্ন হয়, যা শ্বাসকষ্টের ওষুধ হিসেবে পাওয়া যায়।
ওকে, সো এছাড়া নগ্নবীজ উদ্ভিদে লিফ স্কার দেখা যায়। নগ্নবীজ উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের লিফ স্কার দেখাবে, শীতকালে এদের পাতা ঝরে যায়। তারপর পড়বো এগুলো আমরা কেন পড়তেছি, কারণ এখান থেকে বিগত বছরে অনেক কোশ্চেন এসেছে এবং দেখা যায় যে এগুলো যদি বেসিকগুলো ক্লিয়ার করা যায় তাহলে আমরা খুব সহজেই অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো। তাই আমরা আগে অনেক বেসিক থিওরিগুলো খুব দ্রুত পড়ার ট্রাই করতেছি। ওকে, সো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে যে নগ্নবীজ উদ্ভিদগুলো হচ্ছে বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইটিক এবং অসমরেণুপ্রসূ, এবং এদের মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুইটাই দেখা যায়। মাইক্রোস্পোর হচ্ছে পুংরেণুপত্র, স্ত্রী স্পোর হচ্ছে মেগাস্পোর। এখানে মেগাস্পোর কেন স্ত্রী, কারণ আমরা মনে রাখবো মানুষ বাদে প্রায় সকল প্রাণীর স্ত্রীদের যে স্পোরগুলো আছে সেগুলো বড়। স্ত্রী স্ত্রী বললে মেগাস্পোর, পুরুষ বললে মাইক্রোস্পোর। রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে, আমরা বইয়ের ছবিটা দেখছি কিন্তু। এবং মেগাস্পোরোফিলগুলা যেহেতু মেগা সেহেতু কী হবে, স্ত্রী, মেগা হলে স্ত্রী। এই মেগাস্পোরোফিলগুলা স্ত্রী ঠিক আছে, বাট এগুলোর কিন্তু কোনো গর্ভাশয় তৈরি হয় না, এবং গর্ভাশয় তৈরি হয় না বলে এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকার কোনো প্রশ্নই আসে না। গর্ভাশয় থাকে না বলে এদের নিশ্চয়ই ফল হবে না, গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল হয় না। ডিম্বক যেহেতু নগ্ন অবস্থায় থাকে, কোনো গর্ভাশয় ঢাকনারূপে কোনো গর্ভাশয় নাই, তাই ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, অবশ্যই, কারণ কোনো এদের সেফগার্ড নাই, সরাসরি ডিম্বক রন্ধ্রেই কী হবে, পতিত হবে। গর্ভাশয়, গর্ভাদণ্ড, গর্ভমুণ্ড কিছুই নাই এদের। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। মনে রাখবা, ডিম্বক নিষিক্ত হওয়ার পর বীজে পরিণত হয়, আর গর্ভাশয় নিষিক্ত হওয়ার পর ফলে পরিণত হয়। যেহেতু গর্ভাশয় নিষিক্ত হওয়ার পর ফলে পরিণত হয়, গর্ভাশয় নাই তাই ফল নাই, শুধুমাত্র ডিম্বক আছে, তার মানে বীজ হবে, তাই ডিম্বকটা বীজে পরিণত হয়। নগ্নবীজ উদ্ভিদে দিনিষেক ঘটে না, তবে ব্যতিক্রম হচ্ছে এফেডরা, বলছি। যেহেতু দিনিষেক ঘটে না তাই এদের শস্য হ্যাপ্লয়েড, কিন্তু আবৃতবীজ উদ্ভিদ যেখানে দিনিষেক ঘটে তাদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। কেন? কারণ এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং আরেকটা নিউক্লিয়াসের মিলন ট্রিপ্লয়েড হয়। তোমরা ভেবে জাস্ট মনে রাখো যে যেহেতু দিনিষেক ঘটে না তাই এদের শস্য কি, হ্যাপ্লয়েড, এবং আবৃতবীজ উদ্ভিদে এদের শস্য ট্রিপ্লয়েড। জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল থাকে না, ব্যতিক্রম হচ্ছে নিটাম, নিটামে ভেসেল থাকে। আমরা অনেক এভাবে মজাভাবে মনে রাখি যে নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। ফ্লোয়েমে থাকবে না কি, সঙ্গী, এবং জাইলেমে থাকবে না ভেসেল। নগ্নবী আমার সাথে সাথে বলো, নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে, কি বলতেছি, নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। সকলেই কি বায়ুপরাগী, নগ্নবীজ উদ্ভিদের সকলেই বায়ুপরাগী। এদের জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে অসম আকৃতির যৌনক্রম এইটা কি? ভাইয়া, যে কোনো প্রাণীর জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা দেখা যেতে পারে, সাধারণত দেখা যায়। এখন এই যে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, কোনো একটা সময় জীব হ্যাপ্লয়েড দশায় থাকে, কোনো একটা সময় জীব ডিপ্লয়েড দশায় থাকে। এখন এই হ্যাপ্লয়েড দশার সময়কাল এবং ডিপ্লয়েড দশার সময়কাল যদি সেম হয় তাকে বলি আমরা সমরেণুপ্রসূ। কিন্তু কোনো কারণে যদি ডিপ্লয়েড দশার সময়কাল এবং হ্যাপ্লয়েড দশার সময়কাল ভিন্ন হয়, অর্থাৎ একটা বেশি আর একটা কম হয়, তাহলে এদেরকে বলা হয় অসম রেণুপ্রসূ। এদেরকে কি বলা হয়? অসম রেণুপ্রসূ। অর্থাৎ যদি সময়কাল সেম হয় তাহলে সমরেণুপ্রসূ, অসমান হলে অসম রেণুপ্রসূ। আর এই যে সাইকাস আছে, এদের যে জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা অসম আকৃতির হওয়ায় এদের জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়। এছাড়া এদের দেহে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। ভাই মনে রাখবা, আর্কিগোনিয়া সৃষ্টি হচ্ছে একটা অনুন্নত বৈশিষ্ট্য। যেহেতু নগ্নবীজ উদ্ভিদ একটা অনুন্নত বৈশিষ্ট্যের অধিকারী, তাই এদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া অনুন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। এছাড়া আগে বলছিলাম এই নগ্নবীজ উদ্ভিদের লিফ স্কার দেখা যায়, যেটা একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। তারপর পড়ব সাইকাস সম্পর্কে। সাইকাস উদ্ভিদে স্পোরোফাইট, সাইকাস স্পোরোফাইট, এটা থ্যালোফাইট না, দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এরা পাম জাতীয়। মনে রাখবো এদের পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কচি পাতার ভার্নেশন সার্সিনেট, অর্থাৎ কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন, এবং পাতায় ট্রান্সফিউশন টিস্যু দেখা যায়। সাইকাসের গৌণ অস্থানিক মূল, কোরালের মূল বিদ্যমান।
সাইকাসের যে মূল মাটির উপরে যখন আসে তখন এদেরকে নস্টক এবং অ্যানাবেনা নস্টক অ্যানাবেনা এই দুইটা সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে, এবং এই দুইটা সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে এদের যে মূলগুলো আছে এগুলা কোরালের মতো হয়ে যায়। অর্থাৎ কোরাল দেখো না সমুদ্রের মধ্যে যে মানে একটু খাওয়া খাওয়া টাইপ, মানে অর্থাৎ কোরালের মতো হয়ে যায়, এই জন্য এদেরকে কোরালয়েড মূল বলা হয়। কী জন্য? নস্টক এবং অ্যানাবেনা ব্যাকটেরিয়া এদের মধ্যে আক্রমণ করে। গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না বলছিলাম, এবং বীজ নগ্ন অবস্থায় থাকে। এবং আমরা জানি পুংরেণুপত্রগুলো স্ট্রোবিলাস এবং স্ত্রীরেণুপত্রগুলো তো স্ট্রোবিলাস গঠন করবে না, এগুলো তো এই যে ইয়া থাকে যে সর্পমণি তৈরি করে। ওকে, সো মানে এই পাতার কিনারা এভাবে থাকে, পাতার কিনারায় মানে মুক্ত অবস্থায় থাকে। ওকে, সো স্ট্রোবিলাস গঠন করে না। হ্যাটারোস্পোরিক জনক্রম, অর্থাৎ মেগা এবং মাইক্রো দুইটাই দেখা যায়। মেগা হচ্ছে স্ত্রী, মাইক্রো হচ্ছে পুং মানে পুরুষ। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, বাতাসের মাধ্যমে এদের পরাগায়ন ঘটে। এদের যে শুক্রাণু উদ্ভিদকুলে সর্বাধিক লাটিমের মতো সচল ও বহু ফ্লাসেলাযুক্ত। ওকে, আমরা সবাই জানি সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্বাধিক লাটিমের মতো ও বহু ফ্লাজেলা যুক্ত। তারপর এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে কোন সাইকাস কোন কাজে ব্যবহৃত হয়। সো আমরা একটু ইভাবে মনে রাখি যে এখানে প্রথম হচ্ছে সাইকাস রেভিলোটা, আমি মনে রাখতাম রেভিলোটাতে ব আছে, তার মানে এটা বীজ হিসাবে খাদ্য হিসেবে গ্রহীত হয়। সাইকাস রেভিলোটা ব আছে, বীজ হিসেবে খাদ্য হিসেবে গ্রহীত হয়। তারপর সাইকাস যে প্যাকটিনাটা যেটা আছে এটা প্যাক করে বেশি, সাইকাস প্যাকটিনাটা বেশি প্যাক করে, এই বেশি প্যাক করে এই জন্য এটাকে সবজি হিসেবে খাই। আর এটাকে আমরা নাম দিচ্ছি নকল সবজি, নকল সবজি, এই জন্য এটা কচি পাতা সবজি হিসাবে খাওয়া হয়। মানে বেশি প্যাক করে তো তাই এটাকে খেয়ে ফেলো কী হিসাবে, যেহেতু গাছ সবজি হিসাবেই খাবো। ওকে, তারপরে এখানে আছে সাইকাস সার্সিনালিস। আমরা মানে শুনছিলাম যে সার্সিনা মানে যাদের অনেক সমস্যা তারা সার্সিনা যায়। ওকে, তো সার্সিনাতে গেলে নাকি প্রবলেম সমাধান হয়ে যায়। তো আমি এভাবে পড়তাম যে যত পাকস্থলীর পীড়া চর্মরোগ আছে এটা সার্সিনাতে গেলে ভালো হয়ে যায়। ওকে, মানে জাস্ট মনে রাখার জন্য, নাথিং এনিথিংস। ওকে, তো সার্সিনাতে গেলে কি হয়, পাকস্থলীর পীড়া এবং চর্মরোগ ওষুধ, মানে চর্মরোগের ওষুধ হিসেবে কাজ করে কি সাইকাস সার্সিনালিস, সার্সিনা দিয়ে মনে রাখবো। তারপর হচ্ছে যে একটা বাকি আছে বোধহয়, এখানে আবার বলা আছে যে এই সার্সিনালিসি আবার অ্যাবারুট বা বার্লি হিসেবে ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখবা। অ্যাবারুট বা বার্লি হিসেবে কি হয়, সাইকাস সার্সিনালিস ব্যবহৃত হয়, এবং যা পাকস্থলীর পীড়া ও চর্মরোগে করে, মানে চর্মরোগ দমনে সহায়তা করে। আচ্ছা, আসো এখন আবার এতটুকু থাক, পরে আমরা আবার পড়বো। ওকে, আচ্ছা অনেক পড়লাম তাই না। এই যে নেক্সট কোশ্চেন, এটা পড়ার জন্য যেটা আছে, তো স্থায়ী টিস্যু তিন ধরনের। এছাড়া আমাদের যা কিছু বলবে কিনা আমাদের মানে মনে করো যে অনেক ধরনের টিস্যুর প্রকারভেদ আছে। ওকে, মানে বিভিন্নভাবে বিভাজন করছে। যাই বলুক না কেন সব কিছুর অ্যান্সার কিন্তু তিনই হবে। এখন কথা হচ্ছে স্থায়ী টিস্যুকে আমরা ভাগ করতে পারি। স্থায়ী টিস্যুকে যখন আমরা ভাগ করি, তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল বা যৌগিক টিস্যু, আর একটা ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু হচ্ছে তরক্ষী টিস্যু এবং গ্রন্থি টিস্যু। এখান থেকে কোশ্চেনটা আসছে মূলত। নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু? এটা হচ্ছে তরক্ষীর টিস্যু। ওকে, তরক্ষীর টিস্যু। সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায় কোনটি? ভাইয়া এটা খুবই সহজ অ্যান্সার দিয়ে এটিপি ও এনএডিপি H/H+। তোমরা কিন্তু কখনো এটিপি ও এনএডিপি দাগাইও না। এই এটিপি ও এনএডিপি যেটা আছে এটা কিন্তু দাগাইও না, এটা কিন্তু অ্যান্সার না। এর অ্যান্সার হবে এটিপি ও এনএডিপি H/H+, এটিপি এনএডিপি H/H+। ওকে, আচ্ছা নেক্সট, রক্ষীকোষের পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে কি ঘটে? ভাইয়া দেখো আমি একটু বলি, দেখো শোনো, বই এটার একটা জায়গা রিডিং পড়ে নিবা, কিন্তু আমি বলি একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো, আশা করি হয়ে যাবে। আচ্ছা, আমাদের রক্ষীকোষের উপর যখন নীল আলো পড়ে, কী আলো ভাইয়া? নীল আলো। যখন নীল আলো পড়ে তখন এদের এই রক্ষীকোষের ভিতর পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পায়। পটাশিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এখানে যে দ্রবণের ঘনমাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়, এবং এর ফলে যে পানি প্রবেশ করে, এবং পানি প্রবেশ করার ফলে
যে রক্ষীকোষটা আছে এটা স্ফীত হয়ে যায়, এবং রক্ষীকোষ স্ফীত হওয়ার কারণে পত্ররন্ধ্র খুলে যায়। এখন যখন রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ হওয়ার লাগবে, তখন কি করে, এই পানিটা বের হয়ে যায়, পটাশিয়াম আয়ন বের হয়ে যায়, এবং পত্ররন্ধ্রটা কী হয়ে যায়, চুপসে যায়। সো এখানে বলছে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বৃদ্ধি পায়। হ্যাঁ ভাইয়া, অবশ্যই অভিস্রবণিক চাপ তো বৃদ্ধি পাবেই, অভিস্রবণের ফলেই তো পানি গ্রহণ করে। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যাটা আমরা পড়ে আসি, তারপর আবার দেখবো। এখানে আলোক বর্ণালীর যখন নীল অংশ যেটা আছে, এই যে আলোক বর্ণালীর যে নীল অংশ আছে, এইটা রক্ষীকোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন এবং রক্ষীকোষে প্রবেশ করে। পটাশিয়াম আয়ন প্রবেশের ফলে কোষস্থ দ্রবণে দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায়। দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায় কি, পটাশিয়াম আয়নের ঘন ইয়ার ফলে, এবং এর ফলে পার্শ্ববর্তী কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে, এবং রক্ষীকোষে পানি প্রবেশের ফলে রক্ষীকোষ স্থিত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ফলে যখন যখন হতে হয় তখন এর উল্টা কাজ ঘটে। সো তাহলে আমি যেটা বললাম যে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বৃদ্ধি পাবে, হ্যাঁ অবশ্যই পাবে অভিস্রবণিক চাপ। বাট এখানে দেখো 2 নম্বরে আছে অভিস্রবণিক চাপ হ্রাস পায়, কখনোই না, অভিস্রবণিক চাপ হ্রাস পাবে না। আচ্ছা, তারপর রক্ষীকোষে পানি প্রবেশ করে, হ্যাঁ অবশ্যই রক্ষীকোষে পানি প্রবেশ করার ফলেই তো মানে অভিস্রবণিক চাপটা বৃদ্ধি পাবে, এবং এর ফলে কি হবে, পত্ররন্ধ্র খুলে যাবে। এই রিডিংটা দয়া করে তোমরা নিজ দায়িত্বে আবার বই থেকে পড়ে নিবে, নাহলে ভুলে যেতে পারো। ধানের পুষ্পমঞ্জরি কোন ধরনের? ভাইয়া এটা খুবই মানে জেনারেল কোশ্চেন, যে ধানের পুষ্পমঞ্জরি কোন ধরনের, হচ্ছে স্পাইকলেট। আচ্ছা বলো তো স্পাইক কাদের? আচ্ছা, স্পাইক হচ্ছে রজনীগন্ধা। আমি এভাবে মনে রাখতাম যে স্পাইক করে ছেলেরা কি করে, মেয়েদের ফুল দেয়। এখন যেহেতু স্পাইক করা ছেলে নিশ্চয়ই ভালো হবে না, একটু ব্যাড টাইপ। সো গোলাপ ফুল তো দিতে পারে না, সে রজনীগন্ধা ফুল দেয়। গোলাপ ফুল দেয় না, সে রজনীগন্ধা ফুল দেয়। সেভাবে মনে রাখতাম যে স্পাইক করা ছেলেরা গোলাপ ফুল রজনীগন্ধা ফুল দেয়, স্পাইক করা ছেলেরা রজনীগন্ধা ফুল দেয়। এই জন্য রজনীগন্ধা কি স্পাইক, আর স্পাইকলেট তো ধান, মানে পয়সে গোত্র, তোমরা জানি। ওকে, সো এখানে একটু মনে রাখবা যে রেশিম, এই যে শতে সরিষা, শতে কি সরিষা, আর স্পাইক কি রজনীগন্ধা, স্পাইকলেট ধান গম ঘাস, এবং ক্যাপিচুলাম হচ্ছে গাদা এগুলো আমরা স্লাইড থেকে আবার পরে পড়বো। আপাতত কোশ্চেন সলভ করা শুরু করি, পরে আবার পড়বো। কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? এটা হচ্ছে নাইট্রোজেন। আমরা সবাই জানি যে উদ্ভিদ যে মাটি থেকে যেটা শোষণ করে এটা হচ্ছে নাইট্রোজেন, আর বায়ু থেকে শোষণ করে 3টা, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টা হচ্ছে হতে শোষণ করে, বায়ু হতে শোষণ করে। আর বাকি যে 14টি উপাদান সেগুলো মাটি থেকে শোষণ করে, তাদের মধ্যে নাইট্রোজেন আছে। ওকে, আমরা জানি নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, এবং আগে ক্লাসে বলছিলাম যে নাইট্রোজেন ফিক্সেশন করার জন্য যে অ্যাজোটোব্যাক্টর, সিওডোমোনাস এবং ক্লস্ট্রিডিয়াম দিছিলাম, ট্রিক্স দিছিলাম, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ওকে, ফলে যারা দেখছেন তারা উপকৃত হয়েছেন। ওকে, সো তারপর আসে যে রোগমুক্ত চারা উৎপাদন। আচ্ছা, আমরা জানি যে রোগমুক্ত চারা উৎপাদনের একটাই সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার, ওকে, রোগমুক্ত উৎপাদন হচ্ছে মেরিস্টেম কালচার। সো আমরা একটু এটার ডিটেলসগুলো একটু পড়ার ট্রাই করব। এখন দেখেন ভাইয়া, যে মেরিস্টেম কালচার হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন করার জন্য ব্যবহৃত হয়। মাইক্রোপ্রোপাগেশন হচ্ছে এক্সপ্লান্ট কালচার, শস্য কালচার, এগুলো লাগে না। ক্লোনাল প্রোপাগেশন, ডিপ্লয়েড ক্লোনাল কি শস্য কালচার। তারপর এই যে সোমা ক্লোনাল ভ্যারিয়েশন, এটা হচ্ছে ক্যালাস কালচার। অ্যান্ড্রোজেনিক, এটা একটু পড়বেন, এটাতে লেখা ভালো হচ্ছে না, অ্যান্ড্রোজেনিক অর্থাৎ যে যখন পরাগধানী কালচার করা হবে, অ্যান্থার কালচার যেটাকে বলা হয়, বা অ্যান্ড্রোজেন কালচার। আচ্ছা, এখান থেকে দেখি, আপাতত পরে এটা আমরা আবার স্লাইড থেকে আবার দেখবো, সমস্যা নেই। আচ্ছা, পরাগধানী বা পরাগরেণু কালচার হচ্ছে হোমোজাইগাস জাতীয় উদ্ভিদ, প্রোটোপ্লাস্ট কালচার, এগুলো আমরা বই থেকে আবার দেখবো, এখানে অত ভালোভাবে দেয় নাই, এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট না এগুলো। যেমন সোমাক্লোনাল ভেরিয়েশন, ক্যালাস কালচার, পরাগধানী, হোমোজাইগাস এবং প্রোটোপ্লাস্ট কালচার, এটা একটু ইম্পর্টেন্ট আছে। যে সাইব্রিড, এটার মাধ্যমে আমরা কী তৈরি করি, সাইব্রিড তৈরি করি, অর্থাৎ দুইটা প্রোটোপ্লাজম একসাথে মিলিত হলে মানে মিলনের মাধ্যমে যে কালচার করা হয়, এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। ওকে, আসি, আমরা দেখবো এগুলা, আপাতত কোশ্চেন সলভ করে যাই। কোন অণুজীবটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়? আচ্ছা, ইকোলাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। এখানে আরেকটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দুইটা মূলত ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইকোলাই, আর একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়ান্স। খুব ভালো করে পড়বো এটা, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়ান্স। ওকে, এই দুইটা
অনেক সময় অ্যাগ্রোব্যাকটেরিয়ামও কিন্তু দিয়ে দেয়, ওকে, শুধু ইকোলাই দেয় না। যেমন অ্যাগ্রিতে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিছিল। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টি এটিপি খরচ হয়? আচ্ছা ভাইয়া, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা জানি, আমরা এগুলো সবগুলোর থিওরি আমরা স্লাইড থেকে দেখবো, বাট আমি আপাতত বলি, দেখো মনে পাক করবো, আবার স্লাইড থেকে পরবর্তীতে দেখবো। ওকে, সো দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মূলত একটা সবাত ও অবাত শোষণের একটা জেনারেল প্রক্রিয়া। এটা সবাত শোষণে দেখা যায়, অবাত শোষণেও দেখা যায়। ওকে, এই প্রক্রিয়ায় মূলত 4 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু এটাতে খরচ হয়ে যায় আবার 2 অণু। তাহলে রইল কতটুক? 2 অণু এটিপি। সো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে 2। ওকে, সো মূলত মানে এখানে খরচ হয় বলছে, তো 2 এটিপি খরচ হবে। ওকে, আর যদি টোটাল নিট এটিপি থাকে কত? 2 অণু, কিন্তু উৎপন্ন হয় প্রথমে 4 অণু। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয় কি? এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মূলত এখনো গ্লুকোজ হতে 2 অণু পাইরুভেক অ্যাসিড উৎপন্ন হয়। এখনো গ্লুকোজ হতে 2 অণু পাইরুভেক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয় কোথায়? এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয় কোষের সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমে শুধুমাত্র গ্লাইকোলাইসিস হয়, আর বাকি যেগুলো আছে, ক্রেবস চক্র আর তারপর হ্যাচোস্ল্যাক চক্র যেগুলো আছে, এগুলা সবই কোষের মানে ভিতরে হবে, মাইটোকন্ড্রিয়া হবে। শক্তি বাকি এটি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো সবই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। শুধুমাত্র গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা আছে, এটা শুধুমাত্র সাইটোপ্লাজমে হবে। এছাড়া গ্লাইকোলাইসিসকে 3জন বিজ্ঞানীর নাম অনুসারে ইএমপি পাথওয়ে বলা হয়। 3জন বিজ্ঞানীর নাম অনুসারে ইএমপি পাথওয়ে বলা হয়। সো আপাতত এটা ক্লিয়ার মনে করতেছি, অ্যান্ড হোপফুলি আমরা ইয়াতেও দেখব আরও যে এটা কী হয় না হয়। আচ্ছা, আসো এখান থেকে দেখে নিই। গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় মূলত 9টা ধাপ আছে আমরা জানি, কিন্তু এই 9টা ধাপের মধ্যে 1-3-9 এটা হচ্ছে একমুখী, আর বাকি সবগুলো দ্বিমুখী। এই 1-3-9 এটা হচ্ছে একমুখী, আর বাকি সবগুলো হচ্ছে কি দ্বিমুখী। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মূলত 4 অণু এটিপির মধ্যে 2 অণু খরচ হয়ে যায়, এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে নিট যে এটিপি এটা যদি চায়, এটা হচ্ছে 2 অণু এটিপি, আর মোট তৈরিকৃত এটিপি হচ্ছে 4 অণু, আর সাথে এনএডিপি H+H+ 2 অণু জমা হয়। ওকে, এটাই মূলত বলছে। ওকে, নেক্সট আসে, বাস্ট ফাইবার পাওয়া যায় কোন ভাস্কুলার উদ্ভিদে? এটা হচ্ছে গৌণ ফ্লোয়েমে। এটা মানে খুবই তাও একটু আমরা বলি যে বাস্ট ফাইবারের কথা যেহেতু বলছে ভাইয়া, আমরা বাস্ট ফাইবার কোন ইয়েতে পাওয়া যায়? পাটে, বুঝছো? পাটের যে আঁশ, এটা হচ্ছে বাস্ট ফাইবার। পাটের আঁশ কি? বাস্ট ফাইবার। এটা উদ্ভিদের গৌণ ফ্লোয়েমে দেখা যায়। ওকে, নেক্সট, কোন উদ্ভিদের পরাগরেণু বহুত বৃহৎ ও কণ্টকিত? আচ্ছা, আমরা এখন এই যে মালভাসি ও পয়সি গোত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই সবগুলো একটু দেখার ট্রাই করবো। মালভাসি ও পয়সি গোত্রের মানে সিউতে অনেক বেশি কোশ্চেন আসছে, অ্যান্ড হোপফুলি যে এই মানে ইয়াগুলো থিওরিগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আসো, একবীজপত্রী উদ্ভিদের গোত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা একটু মেন জিনিসগুলো পড়বো। ওকে, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে হচ্ছে আছে পয়েসি, এবং এগুলোর উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন। ওকে, আখ, পেঁয়াজ, রসুন। এখন একবীজপত্রী উদ্ভিদ, এই জন্য বীজ একটা থাকবে। ওকে, অস্থানিক মূলগুলো গুচ্ছ। ধানের মূলগুলো কি গুচ্ছ না? সো গুচ্ছ। এবং এদের যে পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। আমরা একটু ডিফারেন্স করে পড়ব। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস জালিকাকার। যেমন জবা, মালভাসি গোত্রের। ওকে, এটার শিরাবিন্যাস কি? জালিকাকার। আর ধান যেগুলো আছে, এগুলোর সমান্তরাল। আর পুষ্পপত্রের সংখ্যা হচ্ছে 3 বা 3-এর গুণিতক। আর মালভাসি গোত্রে বা দ্বিবীজপত্রী উদ্ভিদে এটার পুষ্পপত্রের সংখ্যা হচ্ছে 4, 5 বা 4 বা 5 বা পেন্টামেরাস। আর এটা হচ্ছে 3 বা 3-এর গুণিতক বা পুষ্প হচ্ছে ট্রাইমেরাস। এটা হচ্ছে ট্রাইমেরাস, ওইটা হচ্ছে পেন্টামেরাস। এটা ট্রাইমেরাস, ওইটা পেন্টামেরাস। এটার হচ্ছে অবস্থান শীর্ষক, ওইটা হচ্ছে এটা ভ্রূণমুকুল পার্শ্বীয়। এখানে গৌণ বৃদ্ধি ঘটে না, মানে অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদে কোনো গৌণ বৃদ্ধি ঘটে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে গৌণ বৃদ্ধি ঘটে। ওকে, আমরা দেখবো তাও। ওকে, সো পয়েসি গোত্রের ক্ষেত্রে এখানে যেটা দেখা লাগে, যে মেন জিনিসগুলো আমরা একটু দেখবো, একটু দেখে রাখবো যে এটার যে ক্লাস, পয়েসি গোত্রের যে ক্লাস কিন্তু লিলি অপসিডা। ওকে, সংখ্যাতাত্ত্বিক তথ্য সিওতে একটা এখান থেকে আসবে না হয়তো বা। আচ্ছা দেখো, যে এখানে পত্রমূল কাণ্ডবেষ্টক বা লিগল বিষয়টা মনে রাখবো, যে
এটা হচ্ছে পাতা লিগুয়েল বিশিষ্ট, তবে বেশি যেটা ইম্পর্টেন্ট স্পাইকলেট। ধান হচ্ছে কি স্পাইকলেট, পরাগধানী কি সর্বমুখ, পরাগধানী সর্বমুখ। এবং অমরাবিনাশ হচ্ছে মূলীয় বা বেজাল, আর হচ্ছে মালভাসি, মালভাসির হচ্ছে অক্ষীয় বা এক্সাইল। ফল ক্যারিওপসিস, ওইটার ফল বেরি। মালভাসির ফল হচ্ছে বেরি, এটার ফল ক্যারিওক্সিস, ক্যারিওপসিস। গর্ভমুণ্ড পালকের ন্যায়, এটার গর্ভমুণ্ড পালকের ন্যায়। ওকে, আর ওইটা সম্ভবত আঠালো, এই টাইপের কিছু একটা, মিউসিলেজ পূর্ণ। ওকে, সো এবং দেখবা যে বহুবর্ষজীবী, কিন্তু বহুবর্ষজীবী মানে বহুবর্ষজীবী কারা, যে পয়সিকুত্রে যারা আছে এরা হচ্ছে মানে বাঁশ, বাঁশ যে ইয়াটা আছে এটা হচ্ছে ইয়া, আর বিরুৎ যে মানে ঘাস জাতীয় যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে বহুবর্ষজীবী সাধারণত হয়ে থাকে আর কি। ওকে, এবার আসো এখান থেকে পয়সিকুত্রের মধ্যে যে পুষ্পপুট দেখা যায়। ওকে, এই পুষ্পপুটের মধ্যে মনে রাখবা যে ধান যেটা আছে আমাদের, ধানের দুইটা স্ট্রাইপ দেখা যায়, একটাকে বলা হয় ল্যামিয়া আর একটাকে বলা হয় প্যালিয়া, মানে ল্যামা আর একটা হচ্ছে প্যালিয়া। সো এভাবে বলা হয় যে ফুল কোথায় হয়, ল্যামায় হয় না পেলিয়া হয়, পেলিয়া হয়। মনে রাখবো পেলিয়াতে ফুল হয়, কি কি মনে রাখবো, পেলিয়াতে ফুল হয়, মানে এই পৃষ্ঠাটার উপরে আছে, তোমরা বই দেখতে পারো যে ল্যামা এবং পেলিয়া নামে দুইটা থাকে, একটা হচ্ছে ল্যামা আর একটা হচ্ছে প্যালিয়া। মনে রাখবো প্যালিয়াতে কি হয়, ফুল হয়। ওকে, সেটা আনি না এই জন্য একটু বলে দিলাম আর কি, ল্যামায় ফুল হয় না প্যালিয়ায়, প্যালিয়ায়। ওকে, এখন কথা হচ্ছে লডিকিউল সম্পর্কে, মানে লডিকিউল বলস কি, লডিকিউল হচ্ছে পুষ্পিকাতে ক্ষুদ্রাকার দুটি পুষ্পপট থাকে, একে বলা হয় কি লডিকিউল। ক্ষুদ্রাকার যে দুটো পুষ্পপট থাকে এটাকে বলা হয় কি লডিকিউল। ক্ষুদ্র স্বল্পপত্রনের পুষ্পপট হলো লডিকিউল, এবং এটা কি পোয়েসি গোত্রের, এটা কি পোয়েসি, মালভাসি না কিন্তু। ওকে, এই তো। আর পয়সি গোত্রের উদাহরণগুলো তোমরা একটু পড়ে ফেলবা, যে ধান, গম, এগুলা যেগুলো আছে, যেমন বাঁশ, এই যে ব্যাম্বোসা, ব্যাম্বোস, এগুলা কি পয়সি গোত্রের উদাহরণ। আসো, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ইয়ে হচ্ছে কি পাতার শিরাবিন্যাস কি জালিকাকার, আমি বলছিলাম পাতার শিরাবিন্যাস কি জালিকাকার, পাতার শিরাবিন্যাস জালিকাকার। নেক্সট, ওকে, এখন মালভাসি গোত্র। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে হচ্ছে মালভাসি, একবীজপত্রী পয়েসি। এগুলো বারবার কেন বলতেছি, কারণ একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ চায় ধান, গম, এগুলো হচ্ছে পয়েসি। দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মালভাসি মানে ইয়াগুলা, বেরির যে ইয়াগুলা, এগুলা জানতে চায়। জবা, জবা তো বেরি না, মানে মালভাসির ইয়া, উম, মালভাসি জবা। আর বেরি জাতীয়গুলা কোথায় পড়ে, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়ে আর কি, মালভাসির মধ্যে। উদ্ভিদের কচি অংশ রোমশ বা মিউসিলেস পূর্ণ, মালভাসি কি মিউসিলেস পূর্ণ বা পিচ্ছিল পদার্থযুক্ত, যা বলছিলাম। এবং ওইটার ইয়া কি পাতায়, এটার পাতায় হচ্ছে মুক্ত পার্শ্বীয়, পাতায় মুক্তপার্শ্বীয় শুভপত্র বিদ্যমান, এবং দলমণ্ডল টুইস্টেড, বিখ্যাত এটা, দলমণ্ডল টুইস্টেড, প্র্যাকটিক্যাল অনেকে করছো বা পাকানো। পুঙ্কেশ্বর অসংখ্য একগুচ্ছক, এবং পুঙ্কেশ্বরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। ওকে, পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার, এটা ইম্পর্টেন্ট। পরাগধানী কি এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার, এবং পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, কাঁটাযুক্ত। পরাগরেণু যেটা থাকে এটা হচ্ছে কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত, বৃহৎ কাঁটাযুক্ত। এবং অমরাবিনাশ ওইটাতে হচ্ছে মূলীয়, এটা হচ্ছে অক্ষীয়। মালভাসির কি অক্ষীয়, মালভাসির অক্ষীয়। ওকে, এখন বলছিলাম যে এটার পুষ্পপত্র বিন্যাস হচ্ছে টেট্রামেরাস বা পেন্টামেরাস, আর ওইটার পুষ্পপত্র বিন্যাস কী ছিল, ট্রাইমেরাস, তিন বা তিনের গুণিতক, এটা হচ্ছে চার বা পাঁচ বা তার গুণিতক। ওকে, বীজে বীজপত্রের অবস্থান পার্শ্বীয়, ভ্রূণমুকুল শীর্ষক। এবং ভ্যাসকুলার বান্ডলে ক্যাম্বিয়াম থেকে, এটা অত মনে রাখা একটু কঠিন, হ্যাঁ এটা জানি, তাও একটু দেখে রাখবা। ভ্যাসকুলার বান্ডলে ক্যাম্বিয়াম থাকে বলে গৌণ বৃদ্ধি ঘটে। অর্থাৎ আমি বলছিলাম যে পয়সি গোত্রের যেগুলো আছে এগুলোতে গৌণবৃদ্ধি ঘটে না, বাট এখানে ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম থাকার কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদের অর্থাৎ মালভাসির গৌণবৃদ্ধি ঘটে। ওকে, এই তো। আর মালভাসি ও পয়সি নিয়ে যারা আলোচনা করছে, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদ বা দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে যে আলোচনা করছে সে হচ্ছে ডাক্তার আর্থার ক্রনক্রিস্ট, সে হচ্ছে কি ডাক্তার আর্থার ক্রনক্রিস্ট। ওকে, দেখে রাখতে পারো। ওকে, সো আমরা এটা পড়ে ফেলি যে বিরোধ মূলত কি ভাইয়া, বহুবর্ষজীবী। বিরোধ কি ভাইয়া, বহুবর্ষজীবী। বিরোধ বহুবর্ষজীবী। ওকে,
সেই তো বৃক্ষ জাতীয় ইয়াকারা, আমরা জানি আম জাম কাঁঠাল এগুলো বৃক্ষ। পরাশ্রী কি অর্কিড, পরাশ্রী অর্কিড মৃতজীবী, যারা মৃতের যে জৈব বা পচা পদার্থ খায়। পরজীবী অর্থাৎ সালোক সংশ্লেষণ নিজে নিজে করতে পারে না, অন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, সে হচ্ছে পরজীবী। উপকূলমোটা তোমরা মনে রাখতে চাইতে পারো যে দাঁতের উপর কাল, অর্থাৎ এটা একটু দাঁতের উপর কালো দাগ, এটা হচ্ছে উপগুল্ম। কালকাসুন্দা দাঁতমর্দন, দাঁতে হচ্ছে দাঁতমর্দন, আর কালতে কালকাসুন্দা। ওকে। আর গুল্ম কোনগুলা, গুল্ম যেগুলো আছে জবা গোলাপ, যে ফুলগুলো আছে জবা গোলাপ, এগুলো হচ্ছে গুল্ম। ওকে। সো আমরা একটু ইয়াতে যাই, প্রশ্ন সলভ করে আবার আসবো এখানে। সো এখানে কি এক বৃহৎ ও কণ্টকিত আমরা পড়ছি, এটা হচ্ছে মালভাসী। বৃহৎ ও কণ্টকিত কি, এটা হচ্ছে মালভাসী। দুর্ভাঘাস একটি বহুবর্ষজীবী, এই যে পরে আসলাম, দুর্ভাঘাস একটি কি বহুবর্ষজীবী উদ্ভিদ। সেকেন্ডারি উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সুস্থ, এখানে একটু পড়ে নিব আমরা যে সেকেন্ডারি ট্রান্সপোর্টের ক্ষেত্রে মূলত সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা মানে দ্বিতীয় সক্রিয় পরিবহন, এটা হচ্ছে গ্লুকোজে দেখা যায়। ওকে। স্পোর বহনকারী পাতাকে বলা হয় কি সোরাস, 2 থেকে 3টা মিলে গঠিত হয়, এটা মানে খুবই কমন। স্পোর বহনকারী পাতাকে বলা হয় সোরাস, বই পড়লে পারার কথা। কোনটির পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট? হ্যাঁ দেখো, আমরা এখানে কোনটা ইমব্রিকেট কোনটা কি এটা আমরা স্লাইডে আছে, বাট আমরা আপাতত মনে রাখো যে ইমব্রিকেটটা কীভাবে আমরা দেখতে পারি। সেখানে ইমব্রিকেট আছে না, ইমব্রিকেট মনে রাখবা হচ্ছে ইমির কাক দিয়ে, ইমির কাক। তো ইমির কাক মানে হচ্ছে গিয়া কৃষ্ণচূড়া আর হচ্ছে কালকাসুন্দা এবং এই কৃষ্ণচূড়া, এটা হচ্ছে কি ইমব্রিকেট, এটা হচ্ছে ইমব্রিকেট। আমরা বই থেকে আরও কুইনকান শিয়াল, তারপর ভালভেট, ভেক্সিলেট, এগুলো আমরা যখন এগুলো আরও কিছু কোশ্চেন সলভ করা হয়ে যাবে, তোমরাও বুঝতে পারবা যে আসলে কোথা থেকে কোশ্চেনগুলো হয়, তখন আরও পড়তে আগ্রহী হবে। তো আমরা আরও কোশ্চেন সলভ করি, তারপর আমরা এগুলো একেবারে দেখে নিব সব। ওটির পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট, এটা হচ্ছে কৃষ্ণচূড়া কালকাসুন্দা। কীভাবে মনে রাখবো? ইমির কাক দিয়ে কৃষ্ণচূড়া কালকাসুন্দা। কোন এনজাইম যদি আণবিক কাছে, আমরা জানি রেস্ট্রিকশন এনজাইম কি, এটা সূক্ষ্ম ছুরিকা, মলিকুলার সিজার, সব কিছু বলা হয় কি এই রেস্ট্রিকশন এনজাইমকে। ওকে, সূক্ষ্ম ছুরিকা, মলিকুলার সিজার, এটা কি রেস্ট্রিকশন এনজাইম। ওকে। ফার্নের পাতার মুকুল কুণ্ডলী পাকানো ঘটনা কি বলে? সার্সিনেট ভার্নিশন, আমরা পড়ে আসছি অলরেডি। ইনসেক্ট এর রক্তকে কি বলে? হিমোলিম্ফ। ভাইয়া আমরা যারা লিম্ফ নোডের যে বইয়ে আমাদের যে বায়োলজি সেকেন্ড পেপার যে ইয়াটা আছে, এটা আমরা জানি যে হিমোলিম্ফ মূলত গঠিত হয় যে প্লাজমা এবং যে হিমোসিল, মানে প্লাজমা এবং যে লিম্ফ, যে রক্ত তো থাকে না, হিমোসাইট, প্লাজমা ও হিমোসাইট দিয়ে যেটা হয়, এটা হচ্ছে কি প্লাজমা এবং হিমোসাইট মিলে দিয়ে কি হিমোলিম্ফ গঠিত হয়, এবং এর প্রায় 70%ই কি পানি। সো ইনসেক্টা শ্রেণীর যারা আছে, অর্থাৎ ইনসেক্টা শ্রেণীর কোনগুলো আছে, ঘাসফড়িং, তেলাপোকা, এগুলার হিমোলিম্ফ থাকে, যেগুলো প্লাজমা ও হিমোসাইট দিয়ে তৈরি হয়। ওকে। রক্ত, ইনসেক্টের রক্তকে তাহলে কি বলে? হিমোল্যাম্ফ। হিমোফিলিয়া তো না, প্রাণীর মানে একটা রোগ। ওকে। অস্থির। আচ্ছা, সক্রিয় পরিবহন পদ্ধতিতে শোষিত হয় না কোনটি? আচ্ছা, কথা হচ্ছে যে এখানে যেটা পড়বো আমরা, আমরা মনে রাখবো যে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ এই দুইটা নামে মিল আছে, গ দিয়ে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ এই দুইটা বাদে বাকি সব হচ্ছে নিষ্ক্রিয়। এভাবে মনে রাখতে পারি, বা যেভাবে মনে রাখি গ্লুকোজ বা গ্যালাক্টোজ পরিবহিত হয় সেকেন্ডারি পরিবহন পদ্ধতিতে, একটু আগে গ্লুকোজটা দিয়ে আসছিল, এটা থেকে আসতে পারে কিন্তু, তাহলে কি পড়বো? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সেকেন্ডারি পরিবহন পদ্ধতিতে শোষিত হয়। এবং ফ্রুক্টোজ কীভাবে শোষিত হয়? নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে। সুক্রোজ কীভাবে শোষিত হয়? নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে। তাহলে গ্লুকোজ গ্যালাক্টোজ সেকেন্ডারি সক্রিয় পরিবহনের মাধ্যমে, এবং ফ্রুক্টোজ যেটা আছে এটা নিষ্ক্রিয়। এখন এখানে সোডিয়াম আয়নও ইয়াতে আছে, বাট এটা তো মানে এগুলোর মধ্যে পড়ে না, তাই না? এটা একটা আয়ন। ওকে। তো ফ্রুক্টোজ কীভাবে, প্রশ্ন আসছে যে সক্রিয় পরিবহন নয় কোনটি? তো সক্রিয় পরিবহন মানে শোষিত হয় না, এটা হচ্ছে কি ফ্রুক্টোজ তো একটা নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয়। তো লোডিকিউল যে পরিবার হচ্ছে, আমরা পড়ে আসছি যে লোডিকিউল হচ্ছে পোয়েসি, একটু আগে যে পড়ে দিলাম, মানে যে ইম্পর্টেন্ট বলছিলাম, যে লোডিকিউল কি পোয়েসির। কোনটি উদ্ভিদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নয়? পরাগায়ন উদ্ভিদের, দেখো ভাইয়া আমাদের
যে খনিজ লবণ শোষণ, পরিবহন এবং সবজ শোষণ, মানে অর্থাৎ শ্বসন, এই তিনটা উদ্ভিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য, একটা লাইন আছে বই দেখবা যে খনিজ লবণ শোষণ, প্রশোধন এবং শোষণ, এই তিনটা হচ্ছে উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য, অথবা আমরা সামনেও দেখব চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু পরাগায়ন উদ্ভিদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নয়। যে শব্দ দিয়ে কৃষিক্ষেত্রে করা হয় সেটা কি? আচ্ছা ভাইয়া দেখো, ভাইয়া আমরা এখান থেকে একটু যদি বোঝার ট্রাই করি, যে দেখো আমি মনে রাখতাম যে ব্লু মানে হচ্ছে ওশিয়ান ব্লু, ওশিয়ান ব্লু। তারপর রেড, এই রেড দিয়ে মনে রাখতাম লাল, আর লাল মানে রক্ত, আর রক্ত কোথায় হয়? হাসপাতালে। হাসপাতালে মানে কি? চিকিৎসা ক্ষেত্রে। তার মানে চিকিৎসা ক্ষেত্রে যে বায়োটেকনোলজির ব্যবহার তা হচ্ছে রেড, চিকিৎসা ক্ষেত্রে। আর হচ্ছে গ্রিন, গ্রিন মানে সবুজ। তোমরা গ্রামে যখন যাও, যে ক্ষেত বা তোমরা কি বলো জানি না, সো সেখানে যখন তাকাও তখন দেখবা গ্রিন বা সবুজ, তার মানে কৃষিক্ষেত্রে যে আমরা দেখতে পাই, মানে অর্থাৎ কৃষিক্ষেত্রে যে বায়োটেকনোলজির ব্যবহার আমরা দেখতে পাই তা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। তা হচ্ছে কি ভাইয়া? গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে, যে এভাবে আমরা মনে রাখবো। তাহলে ব্লু, ব্লু মানে কি? অশিয়ান ব্লু। অশিয়ান ব্লু মানে কি? সবুজ। সরি, অশিয়ান ব্লু মানে কি? নীল। সো এটা কি? নীল সাগর, নীল নদ, নীল সাগর। তাহলে কি হবে? সমুদ্র বা সামুদ্রিক যেই ইয়াগুলো আছে, বিজ্ঞানগুলো অর্থাৎ বায়োটেকনোলজি আছে, সেটা হচ্ছে ব্লু। রেড বা হোয়াইট হচ্ছে, রেড হবে, রেড বা হোয়াইট বায়োটেকনোলজি হবে। লাল মানে রক্ত, মানে চিকিৎসা ক্ষেত্রে। গ্রিন হবে কি? কৃষিক্ষেত্রে। গ্রিন হবে কি? কৃষিক্ষেত্রে। গ্রিন হবে কৃষিক্ষেত্রে। গ্রিন হবে কৃষিক্ষেত্রে। এগুলো দাগানো, কারণ আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, এটা কোনো কারণে কেটে গেছে, সো দ্যাটস ওয়াই এটা আমাকে আবার নিতে হচ্ছে, দ্যাটস ওয়াই এগুলো হয়ে গেছে। ওকে, একটু করে নিও। ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে বহুল ব্যবহৃত অণুজীব কোনটি? ভাই দেখো, আমরা দুইটা ইয়ার নাম পড়ছিলাম, একটা হচ্ছে ইকোলাই, আর একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স। তো এখানে ইকোলাইটা দিছে। ওকে, ট্রানজেনিক উৎপাদনে ইকোলাই। ওকে, সূর্যালোকের শক্তি যা উদ্ভিদ সবুজ অঙ্গে শোষিত হয় তা হচ্ছে ফোটন। আমরা জানি যে উদ্ভিদ যে আলো শোষণ করে, এখন আলো যে শোষণ করবে সূর্যালোকের, তো ফোটন আকারে আসে, আমরা সবাই জানি, এবং প্যাকেট প্যাকেট আকারে আসে মূলত, এবং দৃশ্যমান আলোর একটি কোয়ান্টাম বলা হয় ফোটনকে। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? আমরা জানি যে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতি যেটা আছে, মানে এই যে এখানে বলা আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পদ্ধতি কি ইনসুলিন তৈরি করা হয়, আমরা এটা জানি, এটা নর্মাল। সো মেরিস্টেম কালচার পদ্ধতি কি? মেরিস্টেম কালচারের একটা হচ্ছে কি? রোগমুক্ত চারা উৎপাদন। রোগমুক্ত চারা উৎপাদনকে বলা হয় মেরিস্টেম কালচার। ওকে, এখানে সো মেরিস্টেম কালচার। এছাড়া হ্যাপ্লয়েড উৎপাদন হয় হচ্ছে পরাগধানী কালচারের মাধ্যমে। পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড করা হয়। এগুলো আমরা পড়বো, সবগুলো পড়বো আপাতত, জানো আমি আশা করতেছি। এটা মেরিস্টেম কালচার, সব বেসিক আমরা একসাথে পড়ে ফেলবো। হ্যাঁ, পরিণত জাইলেম টিস্যুতে কোনটি সজীব উপাদান? আচ্ছা ভাইয়া দেখো, আচ্ছা ভাইয়া এখন কথা হইতেছে আমাদের যে জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটো কি? এই দুটো হচ্ছে স্থায়ী টিস্যু, উদ্ভিদের কি? স্থায়ী টিস্যু। উদ্ভিদের স্থায়ী টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে। এখন কথা হইতেছে এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এদের মধ্যে আমরা যদি জাইলেমের কথা বলি ভাইয়া দেখো, জাইলেম হচ্ছে প্রধানত মৃত টিস্যু, এবং ফ্লোয়েম হচ্ছে প্রধানত জীবিত টিস্যু। মনে রাখবো, জাইলেম মৃত এবং ফ্লোয়েম জীবিত, তাহলে জাইলেমের মধ্যে সবই মৃত, শুধুমাত্র প্যারেনকাইমা যেটা আছে, প্যারেনকাইমা সেটা জীবিত। প্যারেনকাইমা যেটা আছে জীবিত। প্যারেনকাইমা মূলত উদ্ভিদের যে স্থায়ী টিস্যু আছে তাদের মধ্যে প্যারেনকাইমাই মূলত ভালোভাবে জীবিত। কেন বললাম ভালোভাবে জীবিত? কারণ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের মধ্যে একটা হচ্ছে প্যারেনকাইমা শুধুমাত্র জীবিত, আর বাকি দুটার মধ্যে একটা হচ্ছে অর্ধমৃত আর একটা হচ্ছে মৃত। তাহলে শুধুমাত্র জীবিতকে, পূর্ণাঙ্গ জীবিতকে প্যারেনকাইমা। তাহলে জাইলেমে যে উড প্যারেনকাইমা থাকে তাহলে সেটা হবে জীবিত। জাইলেমে যে উড প্যারেনকাইমা সেটা হবে জীবিত। ওকে, আর বাকি সব মৃত। তাহলে প্যারেনকাইমা আমরা যেখানেই দেখবো, সেখানে আমরা জীবিত দেখাবো। কেন দেখাবো ভাইয়া? এগুলো আমি এভাবে বলার কারণ হচ্ছে ভাইয়া, পড়ি তো সবাই, পারি তো সবাই, কিন্তু পরীক্ষার হলে যখন অপশন 4টা দিবে আমাদের দেখে যাতে প্যাচ না লাগে সেইটা বোঝানোর ট্রাই করতেছে। হোপফুলি তোমরা বুঝতে পারতেছো। দেখো, প্যারেনকাইমা যখন থাকবে তখন আমরা সেখানে জীবিত দেখাবো। এবার আসো ফ্লোয়েম যখন বলতেছি, ফ্লোয়েমে সব কিছুই জীবিত, শুধুমাত্র যে ফাইবার, ফাইবার শব্দটা আশ না, পাটের আঁশ, এটা তো একটা মৃত জিনিস, এটা তো একটা মৃত জিনিস। তাই শুধুমাত্র মৃত জিনিস হচ্ছে কি? ফ্লোয়েম ফাইবার। তা আমি আবারও বলতেছি, সব কিছুই মৃত জাইলেমের, সব সব কিছুই জীবিত ফ্লোয়েমের। ব্যতিক্রম জাইলেমে হচ্ছে শুধুমাত্র জীবিত, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ব্যতিক্রম ফ্লোয়েমে হচ্ছে ফ্লোয়েম ফাইবার। যেভাবে মনে রাখতে পারো তোমরা। ওকে, সো এই তো। তারপরে এখানে একটু দেখো, আমি একটু এক নাগারে আনছি। জাইলেমে সব মৃত, অ্যাকসেপ্ট কি?
প্যারেনকাইমা, প্যারেনকাইমা যেখানে থাকবে সেখানে আমি কি বলছি সেটাই হবে কি জীবিত। যেহেতু প্যারেনকাইমা, জাইলেমে প্যারেনকাইমা হবে জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমে সবই জীবিত, সবই জীবিত, শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার মৃত, শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার, ফাইবার যেখানে বলবে সেখানে কি মৃত। আর ফাইবার কোথায় দেখা যায়? পাটে। ফাইবার কোথায় দেখা যায়? পাটের আঁশ। হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, পরিণত জাইলেমের টিস্যুতে কোনটি সজীব উদ্ভিদ? দেখো সজীব বলছে এখানে, সজীব বলাতে আমরা প্যারেনকাইমা দাগাবো, কোনো কিছু তাকাবো না, যেহেতু সজীব বলছে সেহেতু আমরা প্যারেনকাইমা দাগাবো, সজীব বলছে প্যারেনকাইমা দাগাবো। ওকে, আসো নেক্সট। ভুট্টা উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রক্রিয়াকে কী বলে? আচ্ছা ভাইয়া, এখানে দুইটা চার্ট আছে, এগুলো একটু আমাদেরকে পড়তে হবে। ওকে, চার্টের যে ব্যাপারটা আছে এগুলো একটু আমাকে পড়তে হবে। দেখো ভাইয়া, C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ, ওকে, মনে রাখবো যে C3 উদ্ভিদ যেটা আছে এটা হচ্ছে সব কিছু একটু নাদুস নুদুস বা কেমন জানি, মানে সে বেশি কিছু সহ্য করতে পারে না, সব কিছু কম কম, একটু এদিক সেদিক হলেই তার খবর হয়ে যায়, এটা হচ্ছে C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদ সে উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারে, তার সব কিছুই একটু বেশি বেশি। দেখো একটু, উচ্চ তাপমাত্রা খাপ খাই নিতে সক্ষম নয়, উচ্চ তাপমাত্রা খাপ খাই নিতে সক্ষম নয় কি C3 উদ্ভিদ, এবং উচ্চ তাপমাত্রা খাপ খাই নিতে সক্ষম কি C4 উদ্ভিদ। এবং C3 উদ্ভিদের পাতার বান্ডলসিদ কোষকে ঘিরে কোনো মেসোফিল কোষের কোনো স্তর থাকে না, বান্ডলসিদ কোষকে ঘিরে মেসোফিল কোষের কোনো কি থাকে না, স্তর থাকে না। বাট C4 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে, আর এই ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে মেজোফিল কোষের অরীয়ভাবে সজ্জিত হওয়া, মানে যেই অরীয়ভাবে সজ্জিত মেজোফিল কোষকে বলা হয় কি ক্রাঞ্চ অ্যানাটমি। ওকে, তাহলে C3 উদ্ভিদে মেজোফিল কোষের কোনো স্তর থাকে না আলাদাভাবে, শুধুমাত্র বান্ডলসিদ কোষকে থাকে। আর C4 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে, যেটা মেজোফিল কোষের তৈরি, এবং এটার গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকম। আর এটার গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট দুই রকম, একটা হচ্ছে গ্রানাযুক্ত মেজোফিল ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে গ্রানাবিহীন বান্ডলসিদ ক্লোরোপ্লাস্ট। তাহলে মেজোফিল ক্লোরোপ্লাস্ট এবং বান্ডলসিদ ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়? C4 উদ্ভিদে, এবং বান্ডলসিদ ক্লোরোপ্লাস্টটা ইম্পর্টেন্ট, বান্ডলসিদ ক্লোরোপ্লাস্ট থাকে কি C4 উদ্ভিদে, এটা দেখে রাখবা, মনে থাকে না অনেক সময়। তারপর আমি বলছিলাম একটু নাদুস নুদুস, তাই এটার কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্ব, এইটা আমাদের কমপক্ষে 50 ppm লাগবে, 50 ppm এর কম হলে এটা হবে না, 50 থেকে 150 ppm বলা আছে, তো 50 ppm লাগবেই। আর এইটার 0.1% ppm, 0.1 ppm হলেই হয়ে যায়। ওকে, তারপরে আসো যে এখন এটা বলছিলাম একটু নাদুস নুদুস, তাই এটা স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেন হলেই এদের যে সালোক সংশ্লেষণ এটা বাধাপ্রাপ্ত হয়। আর এদের সালোক সংশ্লেষণের উপর কোনো নির্ভরই করে না, বাধাপ্রাপ্তই হয় না C4 উদ্ভিদ যেটা। মোস্ট ইম্পর্টেন্টলি এদের যে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ধান, গম, বার্লি, জামসহ 85% যে উদ্ভিদ আছে সেটা হচ্ছে C3 উদ্ভিদ, অর্থাৎ বেশিরভাগ উদ্ভিদ হচ্ছে C3 উদ্ভিদ। আর খুব অল্প সংখ্যক গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এগুলা মুখস্থ করা সহজ। গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এগুলো হচ্ছে কি C4। ওকে, সো এই যে ভুট্টা এটা অনেক ক্ষেত্রে আসে, ইক্ষুও আসে। ওকে, ইক্ষু, গিনি ঘাস, সো এগুলো সব C4 উদ্ভিদ। তাহলে একটু চোখ বন্ধ করে নিজে ভাবতে পারো যে C4 উদ্ভিদের উদাহরণ কি? গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস। এবং ধান, গম, বার্লি, আম, জাম সহ 85% উদ্ভিদ হচ্ছে C3 উদ্ভিদ। C3 উদ্ভিদ একটু নাদুস নুদুস, তাই এদের কি হয়, তাই এদের বেশি কিছু দেওয়া যাবে না, এদের তাপমাত্রাও বেশি দেওয়া যাবে না, একটু পরে দেখাবো। উচ্চ তাপমাত্রায় এরা খাপ খাইয়ে নিতে সক্ষম নয়, বাট C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। C3 উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 50% লাগবেই, C4 এ 0.10 ppm হলেই চলে। এবং অক্সিজেনের জন্য 1% যদি অক্সিজেন বেশি হয়ে যায় তাহলে C3 উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে না, এবং C4 উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য অক্সিজেনের কোনো মাত্রা নেই, অর্থাৎ এটার জন্য কোনো বাধাপ্রাপ্ত হয় না। ওকে, আরেকটা, আচ্ছা, ক্যালভিন চক্র, এটাকে বলা হয় C3 চক্র। ক্যালভিন চক্রে এটা C3 চক্রের মতো, এবং এটা হচ্ছে C4 চক্রের মতো। ওকে, সো এখন কথা হচ্ছে ক্যালভিন চক্র যেহেতু C3 চক্রের মধ্যে, এটার মেজোফিল কোষে হবে এবং কোনো বান্ডলসিদ কোষের কোনো আবরণ থাকবে না, এটার মেজোফিল এবং বান্ডলসিদ কোষ দুইটাই হবে। মানে আমি যেটা বলতেছি যে এটা তো একটা প্রক্রিয়া, তাই না? সো মেজোফিল কোষে কী হয়? C3 চক্র, এবং হ্যাচোস্ল্যাক চক্র কী হবে? মেজোফিল এবং বান্ডলসিদ দুইটাতেই হবে, মেজোফিল এবং বান্ডলসিদ দুইটাতেই হবে। এই তিনটা ইম্পর্টেন্ট, এগুলো একটু পরে পড়ি। আগে দেখো যে আদর্শ তাপমাত্রা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হেচোস্ল্যাক চক্রের 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। কার্বন ডাইঅক্সাইড ইয়ার তাপমাত্রা 50 ppm, আর এটা 0.10, মানে আগেরটার মতো। ওকে, সো এই যে দেখলা, এখন আমি বলতেছিলাম যে প্রথম কথা হচ্ছে বান্ডলসিথে
ওয়েট, এখানে বিক্রিয়া শুধু মেজোফিল কোষেও হয় আর বান্ডল সিদ কোষেও হয়, বাট এই যে ক্যালভিন চক্রে শুধুমাত্র বিক্রিয়া শুধুমাত্র মেজোফিল কোষে হবে। ওকে, যে একটু মনে রাখবা। আচ্ছা, এখন এখানে এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, দাঁড়াও মুছে নিই। প্রথমত হচ্ছে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন এনজাইম এবং প্রথম স্থায়ী দ্রব্য। ওকে, সো এগুলোর মধ্যে দেখো প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা এটা হচ্ছে C3 চক্রের অর্থাৎ ক্যালভিন চক্রের হচ্ছে RuBP, হ্যাচোস্ল্যাক চক্রে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। কি বললাম? ক্যালভিন চক্রে রাইবোলোজ 1,5 বিসফসফেট আর হচ্ছে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে রবিস্কো এবং হ্যাচোস্ল্যাক চক্রে হচ্ছে ফসফোইনল পাইরুবিক কার্বক্সিলেস। প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA। আমি এটা ভেবে পড়তাম যে 3PGA 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সো প্রথম স্থায়ী পদার্থ ক্যালভিন চক্রের ক্ষেত্রে 3PGA, হ্যাচোস্ল্যাক চক্রের ক্ষেত্রে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা 4OAA, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সো এই তো, সো এই তিনটা খুব মনে রাখবো যে কোনটা প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। C3 ক্ষেত্রে RuBP, ইয়ার ক্ষেত্রে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এজেন্ট রবিস্কো, ওইটার ক্ষেত্রে ফসফোইনল পাইরুবিক কার্বক্সিলেস। আর এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ 3PGA বা 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড আর 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সো এগুলো একটু আমরা দেখে রাখবো। ওকে, সো আমরা দেখবো, আমরা তো আরও কোশ্চেন সলভ করি। ওকে, আচ্ছা, কোনটা মস ও ভাজক টিস্যুর উদাহরণ? আচ্ছা, আমরা মস এইটা মনে রাখতাম মূলত এভাবে যে সারা মাস দিয়ে, সারা মাস, এগুলার বই থেকে আবার পড়বো, জাস্ট আপাতত মসেরটা পড়ে রাখি। সারা মাস, এই সারা মাস মানে কি? মানে হচ্ছে চারদিকে। সারা মাস মানে কি? মানে সব দিকে, চারদিকে তো না, সব দিকে। সারা মাস মানে হচ্ছে সব দিকে, অর্থাৎ এই মস যে ভাজক টিস্যুটা এটা সব তলে বিভাজিত হয়, সব তলে বিভাজিত হয়। আর সব তলে বিভাজিত হয় পাতা না, পাতা দুইটা অ্যাক্সিসে, পাতা দুইটা অ্যাক্সিসে বিভাজিত হয়। ত্বক এরকম দুইটা অ্যাক্সিসে, আর মূলও না। এটা হচ্ছে রেণুথলি। এটা কেন রেণুথলি এটা আমরা আরও, এখানে আরও আছে রিব ভাজক টিস্যু, তারপর হচ্ছে মস, আরেকটা হচ্ছে কি প্লেট ভাজক টিস্যু, এগুলো আমরা রিবিত প্লেট। সো যা বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরে দেখবো। ওকে, সো এটা হচ্ছে রেণুথলি অ্যান্সার। আমরা কেন হইলে এটা আরও ডিটেলস দেখবো, আর একটু সলভ করে নিই। আচ্ছা, যে খনিজ লবণের অভাবে পাতা ও ফুল ঝরে পড়ে সেটা হচ্ছে ফসফরাস। এটা খুবই জেনারেল, এটা পারার কথা, তবুও উদ্ভিদ ও শারীরতত্ত্বে অধ্যায়ে এটা আছে, তোমরা একটু দেখে নিবা। তো ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে। ম্যাগনেসিয়ামের কাজ কি, পটাশিয়ামের কাজ কি, ক্যালসিয়ামের কাজ কি, এগুলো তোমরা একটু দেখে নিবা। ওকে, কোনটি মালভাসিয়া গোত্রের বৈশিষ্ট্য নয়? এখন মালভাসিয়া গোত্রের বৈশিষ্ট্য কি, পয়সি গোত্রের বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম যে অক্ষীয় দলমণ্ডল টুইস্টেড, মুক্ত পার্শ্বপুত্র বিদ্যমান, এগুলো সবগুলাই মালভাসি গোত্রের বৈশিষ্ট্য। বাট পরাগধানের সর্বমুখ, এটা হচ্ছে পয়সি গোত্রের বৈশিষ্ট্য, তাই এটা হবে অ্যান্সার। মানে বৈশিষ্ট্য নয় মানে কি, মালভাসি গোত্রের হতে পারবে না, তার মানে কি পয়সি, তার পরাগধানের সর্বমুখ। সুপার রাইসে কোন দুটি উপাদান সংযুক্ত করা হয়েছে? আচ্ছা, আসো দেখি। আচ্ছা, এখন ভাইয়া সুপার রাইস বা গোল্ডেন রাইস, ওকে, সুপার রাইস বা গোল্ডেন রাইস, এটা মূলত কী হয়েছে জানো ভাইয়া? বা আমার কথাটা একটু শোনা ট্রাই করো। বাংলাদেশে আগে প্রচুর পরিমাণে ভিটামিন এ এর জন্য রাতকানা রোগ হইতো, ভিটামিন এ এর জন্য রাতকানা রোগ হইতো, অর্থাৎ শিশুরা অন্ধ হয়ে যেত, তাদের রাতে দেখতে পাইতো না। ওকে, সো এই জন্য কী করা হলো, ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির জন্য 4টি জিন, এখানে লেখা আছে দেখো, 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির জন্য 3টি জিন প্রতিস্থাপন করা হয়। এবং এই 3টি জিন প্রতিস্থাপন করার মাধ্যমে ভিটামিন এ যুক্ত রাইস তৈরি করা হয়। এবং এই ভিটামিন, অর্থাৎ এই চালের মাধ্যমে কি হবে, ভিটামিন এ এর অভাব পূরণ হবে। এবং এর ফলে যেহেতু অতিরিক্ত আয়রন তৈরির জন্য জিন আনা হয়েছে, আয়রন কিন্তু মায়েদের যে রক্তশূন্যতা সেই কাজে লাগে। রক্ত তৈরি হতে আমরা জানি হিমোগ্লোবিন, মানে অর্থাৎ লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন, আয়রন একটা ব্যাপক সম্পর্ক আছে, জানার কথা, আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। ওকে, সো আয়রন
থাকে, এই জন্য রক্তশূন্যতার অভাব হতে মায়েরা বাঁচে। অর্থাৎ সুপার রাইস বা গোল্ডেন রাইসের মাধ্যমে আমরা ভিটামিন এর মানে চাহিদা মেটাতে পারি, বিটা ক্যারোটিনের চাহিদা মেটাতে পারি, তারপর আয়রনের চাহিদা মেটাতে পারি। ওকে, মনে রাখবে এখানে কিন্তু ভিটামিন এ, ভিটামিন সি, বি কোনোটা না, এবং এর ফলে রাতকানা রোগ হয় না এবং মায়েদের রক্তশূন্যতার অভাব পূরণ হয়। ওকে, সো আমরা একটু এখান থেকে আরেকটু পড়ার ট্রাই করব যে দেখো ভাইয়া এখান থেকেও আসতে পারে, যেমন যেহেতু এটা থেকে আসছে। সো গুণগত মান মানে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটা উত্তম ব্যবসা। ওকে, এখন কি হয়েছে, মূলত ভেড়ার যে পশম, এটা তো আমাদের কাজে লাগে, পশম ও মাংস। এখন ভেড়ার যে ঘাস খায় এটা হচ্ছে ক্লোভার ঘাস, সেই ক্লোভার ঘাসে সালফারের অভাব রয়েছে। এখন এই ক্লোভার গাছে সালফারের অভাবে থাকার কারণে ভেড়ার যে চাহিদা মতো সালফার ভেড়া নিতে পারে না, এবং এর ফলে তাদের পশম অনুন্নত হয়। সালফার যদি থাকে ভেড়ার শরীরে, তাহলে তাদের যে পশম সেটাও সালফারযুক্ত হয় বা উন্নত ধরনের হয়। এখন কি করা হলো, আমাদের যে সূর্যমুখী আছে, সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী যে জিনটা আছে, এইটা কি করা হলো, ওই যে ক্লোভার গ্যাস আছে, ক্লোভার ঘাস আছে, ওইটা মানে ট্রান্সজেনিক পদ্ধতিতে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স ব্যাকটেরিয়ার মাধ্যমে কি করা হয়েছে, ওই ক্লোভার ঘাসের মধ্যে স্থানান্তর করা হয়েছে। এখন কি হলো, এই যে ক্লোভার ঘাসের মধ্যে যে সালফারটা, সালফার অ্যামিনো অ্যাসিড উৎপন্নকারী যে জিনটা ঢুকিয়ে দেওয়া হলো, এই জন্য ক্লোভার গ্যাসে পরিমিত পরিমাণে সালফার তৈরি হবে, এবং সেই সালফারযুক্ত ক্লোভার গ্যাস যখন ভেড়া খাবে তখন ভেড়ার শরীরে সালফার যাবে, এবং ওই সালফারের কারণে তার যে পশমটা সেটা সালফারযুক্ত অর্থাৎ উন্নত মানের হবে। অর্থাৎ এভাবে এটা গুণগত মান উন্নয়ন করে থাকে। ওকে, হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো এছাড়া দেখবো যে নাইট্রোজেন সংবন্ধনকারী যে ব্যাকটেরিয়া হতে নিভ জিন নেওয়া হয়েছে, নাইট্রোজেন সংবন্ধনেও এটা ভূমিকা রাখে। এর ফলে যে ফসলের যে নাইট্রোজেন যে চাহিদা এটা কমে গেছে, ফসলের যে নাইট্রোজেন চাহিদা এটা কি গেছে, কমে গেছে। ওকে, আচ্ছা আসো, এছাড়া হচ্ছে দেখতে হবে আমাদের যে দ্যুতিময় উদ্ভিদ উৎপাদনে। আচ্ছা, তোমরা কি জোনাকি পোকা দেখছো? জোনাকি পোকা রাতে যে কারণে মানে আলো দেয় অর্থাৎ লাইট জ্বলে, সেটা হচ্ছে লুসিফারাস এনজাইমের কারণে। সো আমরা রাতের বেলা গাছে যদি কোনোভাবে লাইট লাগিয়ে দেওয়া যেত ভালো হতো না? তো কী করা হলো, জোনাকি পোকার দেহে যে লুসিফারেজ নামক এনজাইম আছে, সেইটা লুসিফারিন নামক পদার্থ খরিত করে, এই জন্য মূলত আলোর বিচ্ছুরণ ঘটে। এখন আমাদের যে তামাক ভাই আছে, আমাদের তামাক ভাই, সে তামাক গাছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এই লুসিফেরিন নামক পদার্থ যাতে ক্ষরণ করে, সেই জিনটা অর্থাৎ লুসিফারের জিনটা আমাদের তামাক পাতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এর ফলে তামাক গাছ কি হলো, শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে গেল, অর্থাৎ রাতে অন্ধকার স্থানে এটা শোভাবর্ধক হিসেবে কাজ করে। তো সহজ কথা তোমরা জানবা যেটা এনজাইমটার নাম কি, লুসিফারেজ, কি ক্ষরণ করে, লুসিফারিন। এছাড়া আরেকটা জিনিস তোমরা দেখতে পারো এখানে, ব্যাসিলাস সাবটিলিস, এটা কি করে, খরা প্রতিরোধী, অর্থাৎ ভুট্টাকে খরা প্রতিরোধী করতে কি ব্যবহৃত হয়, ব্যাসিলাস সাবটিলিস ব্যবহৃত হয়। ব্যাসিলাস সাবটিলিস কি জন্য ব্যবহৃত হয়, ভুট্টাকে খরা প্রতিরোধী করতে। ওকে, সো আপাতত এতটুকু পরে। আচ্ছা, এখানে আরেকটু আছে দেখো, সেমিক্লোনাল ভেরিয়েশন আধি, আমরা এভাবে মনে রাখি যে সোমাক্লোনাল, এই যে সোমাক্লোনাল যে ভ্যারিয়েশন, এটা হচ্ছে আধি নামক গম উৎপাদন করা হয়। এটা যে আধি, এটা কিন্তু একটা গম। ওকে, সো যে কোনো কোষ বা টিস্যু হতে, কোষ মানে কি, কোষ মানে হচ্ছে সোমা মানে হচ্ছে কোষ, দেহকোষ। ওকে, তো টিস্যু বা কোষ হতে যেটা ভ্যারিয়েশন করা হয় এটা হচ্ছে সোমাক্লোনাল ভ্যারিয়েশন, আর গ্যামিট কোষ হতে যেই ভ্যারিয়েশনটা করা হয় এটা হচ্ছে ক্লোনাল ভ্যারিয়েশন। এভাবে মনে রাখবা, অত কিছু তো মনে রাখার মানে থাকবে না। গ্যামিট থেকে যেই কোষ বা ভ্যারিয়েশন হয়, ক্লোনীয় ভ্যারিয়েশন, এটা হচ্ছে গ্যামিটোক্লোনাল, আর হচ্ছে কোষ বা টিস্যু হতে সোমাক্লোনাল। ওকে, তারপর হচ্ছে হ্যাপ্লয়েড জীব উৎপাদন, আমি বলছি কিনা জানি না। দেখো, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। ওকে, তো কি হলো, পরাগধানী কালচারের মাধ্যমে, অর্থাৎ পরাগ রেণু, এই যে পরাগ রেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে কি করা হয়, অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়। ওকে, পরাগধানী বা ইয়ার মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়। নামটা একটু মনে রাখতে পারো, গুয়ান 18, খুব একটা আসে নাই, গুয়ান 18 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান। ওকে, আর অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। ওকে, জিন গুয়া হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম, নাম খুব একটা আসে না। তবে পোয়েসি, সোলানিয়াসে এবং ব্রাসিকাই গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা, এই তিনটা যেহেতু নাম আছে আসতে পারে। পোয়েসি, সোলানিয়াসে এবং ব্রাসিকাই গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে, এই মানে হ্যাপ্লয়েড জিন যে প্রক্রিয়া, অ্যান্ড্রোজেনিক পদ্ধতিতে আর কি। ওকে, আচ্ছা আসো, সো আমরা এখানে বলতেছিলাম যে সুপার রাইসে কোনটি, ক্যারোটিন ও আয়রন। এখানে কিন্তু বলছিলাম ভিটামিন এ, ভিটামিন বি, সি এগুলা কিন্তু না,
ওকে, আয়রন এবং ক্যারোটিন। ওকে, ড্যাফোডিল থেকে 4টি এবং আয়রনের জন্য আরও 3টি। হ্যাপ্লয়েড উদ্ভিদ যেটা মাত্র পড়িয়ে আসলাম, অ্যান্ড্রোজেনিক নামের সাথে মিল কোনটা আছে? অ্যান্ডোস্পার্ম না, স্পার্ম কালচার, অ্যান্ডোস্পার্ম কালচার কিন্তু না, অ্যান্থার কালচার, অ্যান্থ্রেডিয়াম। ওকে, পরাগধানী কালচার। পরাগধানী মানে কি? অ্যান্থ্রেডিয়াম বা অ্যান্থার কালচার। ওকে, অ্যান্থার কালচার মাধ্যমে অর্থাৎ পরাগধানী কালচারের মাধ্যমে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া গিয়েছে। অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন হওয়া সম্ভব। নিচের কোন উদ্ভিদে বান্ডলসিড ক্লোরোপ্লাস্ট থাকে? এখন ভাইয়া আমরা জানি যে একটা হচ্ছে মেজোফিল কোষ থাকবে একটাতে শুধু, আর একটাতে মেজোফিল কোষকে ঘিরে বান্ডলসিল কোষের একটা আবরণ থাকবে। এখন মেজোফিল কোষকে ঘিরে বান্ডলসিল কোষের আবরণ থাকে কোথায়? ভুট্টায়, অর্থাৎ সিফোর উদ্ভিদে। ভুট্টা, গিনি ঘাস, মুথা ঘাস, ইক্ষু আমি বলছিলাম। আর ধান, গম, ধান, কলা এগুলো সহ মানে 85% উদ্ভিদই কি C3 উদ্ভিদ। জৈব মুদ্রা কাকে বলা হয়? এটিপিকে। জৈব মুদ্রা এটিপিকে, এটা প্রথম অধ্যায়ের কোশ্চেন। ক্যালভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কি? আমরা বলছিলাম 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর ওইটাতে কি অর্থাৎ C4 মানে হ্যাচোস্ল্যাক চক্রে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এটার কার্বন ডাইঅক্সাইড চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কি? রাইবোলোস 1,5 বিসফসফেট। আর হ্যাচোস্ল্যাক চক্রের হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA। আর হ্যাচোস্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড গ্রাহক ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। একবীজপত্রী মূলে জাইলেম গুচ্ছের সংখ্যা কত? ওকে, সো আমি এটা এভাবে মনে রাখতাম, যেহেতু এটা একবীজপত্রী তাই এটার ঝাল বেশি, বলে না ছোটো মরিচের ঝাল বেশি, তাই এটার 6-এর অধিক হবে। আর দ্বিবীজপত্রী কি জানো? মানে 2 বা 3। ওকে, একটু কম, দ্বিবীজপত্রীর কম, আর একবীজপত্রী কি 6 বা 6-এর অধিক হবে। ওকে, এটা আমি আবার থিওরি পড়াবো, সমস্যা নেই। 6-এর অধিক, আর যেখানে বলা আছে যে একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডল 6-এর অধিক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল 6-এর কম, মানে 2 থেকে 4, 2, 3, 4 যা হতে পারে। ওকে, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক স্টিফেন হেলস পড়ে আসছি। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কি? না পড়লে এটা পড়ানোর তো কথা, পড়াইছি হয়তো। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কি? স্টিফেন হেলস। এটা খুবই মানে নর্মাল। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক স্টিফেন হেলস। ব্লু বায়োটেকনোলজি এই ক্লাসটা আগেই নেওয়া হয়েছে, তো মানে আগে একবার করছি তো, এখন তাই খেয়াল আসছে না ঠিক পড়াইছি কিনা। আচ্ছা, হোয়াট এভার। ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়ো, এগুলো পড়াইছি। সরোসিস ধানের কি? আচ্ছা, তারপর দেখি, দাঁড়াও। আচ্ছা, আমরা আবার একটু পড়ে নিই, থিওরি পড়ে নিই। ওকে, সো নেক্সট। ওকে, আসো, প্রথম কথা হচ্ছে একটু ওয়েট, সরি। আচ্ছা, বলতেছে প্রকৃত ফল গর্ভাশয় থেকে উৎপন্ন হয়। আচ্ছা, প্রকৃত জিনিস এটা অবশ্যই গর্ভাশয় থেকে উৎপন্ন হবে। উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট, আম, জাম, লিচু। অপ্রকৃত ফল যেমন আপেল, মনে রাখবা। আপেল আমি মনে রাখতাম কি, আপেলের যে একটা মানে এই টাইপের একটা আছে না, আপেল হয় না হয়তো আপেল আমার। ওকে, সো এই জায়গাটার জন্য আমরা মনে রাখতাম কি এটা অপ্রকৃত, এটা প্রকৃত না। প্রকৃত হলে এটা সমান হয়ে যেত, আমি মনে রাখতাম ভাই, এটার কোনো নেই। মনে রাখতাম না, কারণ তো ওইটা এখন তো বলবো না। আপেল আপেল হচ্ছে কি প্রকৃত ফল, মানে অপ্রকৃত ফল। সরল ফল কি? আম, সরল আম, সরল আম আঁকতে পারি না ভাই, হয়নি হয় নাই ভাই। যাই হোক, সরল ফল কি? আম। তারপর গুচ্ছিত ফল আতা, দেখছো গুচ্ছিত ফল? আতায় অনেকগুলা মানে বীজ থাকে, আতা গুচ্ছিত ফল। ওকে, আতা হচ্ছে কি গুচ্ছিত ফল। এখন যৌগিক ফল কাঁঠাল, আনারস। এখন যেখানেই কাঁঠাল থাকবে সেখানেই মনে করবে আনারস আছে। ওকে, আনারস, কাঁঠাল, আনারস। ওকে, লিগিউম হচ্ছে শিম, মটরশুঁটি। এখানে মটরশুঁটিটাও মনে রাখতে পারো। যাই হোক, লিগিউম কি করে? 2টি কপাটে বিদীর্ণ হয়, এটা অনেক সময় আসে। 2টি কপাটে বিদীর্ণ হয় কি? লিগিউম 2টি কপাটে বিদীর্ণ হয়, শিম। আর ক্যাপসিউল এটা বহু কপাটে বিদীর্ণ হয়। ক্যাপসিউল আর লিগিউমের মধ্যে পার্থক্য কি? লিগিউম যেটা, এটা 2টা কপাটে, আর ক্যাপসিউল বহু কপাটে। ওকে, এটা হচ্ছে ধুতুরা, ঢেঁড়স, পাট। এগুলো একটু নিজে দেখবা, পারো কিনা দেখবা। ওকে, এগুলো হচ্ছে মানে একটু দিয়ে মনে রাখার বিষয়, অত চাপ নেওয়ার দরকার নেই যদি না পারো। মানে কোশ্চেন ব্যাংক আমি যেভাবে সলভ করে দিয়েছি, দেখবা আমি হয়ে যাবে ইনশাল্লাহ। লিগিউম, তো তাহলে শিম আর ক্যাপসিউল কি? ধুতুরা, ঢেঁড়স, পাট। ওকে,
এখন কথা হচ্ছে ক্যারিওপসিস, আমরা জানি ক্যারিওপসিস হচ্ছে পয়েসি, পয়েসি যেহেতু এটা হবে ধান গম, ধান গম। সিলিকোয়া, সিলিকোয়া কি মানে শুষ্ক বিদারী ফল, সরিষা সিলিকোয়া, সতে সরিষা, এবং সরিষা কিন্তু রেশিমও, রেশিম, রেশিম কিন্তু সরিষা, ওকে, এটা মানে স আছে দুইটাতে, দেখো সিলিকুয়া, শুষ্ক বিদারী ফল কোনটা অনেক সময় আসে, এটা হচ্ছে সরিষা। বেরি, বেরি হচ্ছে কলা টমেটো, এটা মানে হয়ে যায় কেন জানি, বেরি ব্যানানা, বতে বেরি বতে ব্যানানা, তো ব্যানানা কলা টমেটো বেরি, ওকে। সাইজোকার্প, ধনে, ধনে সাইজোকার্প, ধনে কি সাইজোকার্প, ধনে সাইজোকার্প, এটা মনে থাকতো আমার এভাবে, কোনো লাগতো না, যাই হোক। সাইজোকার্প ধনে, শুষ্ক অবিদারী, সাইজোকার্প ধনে। তো সরোসিস যেটা বলতেছিলাম, সরোসিস মানে কি রসালো, সরোসিস মানে কি রসালো, আর আনারস একটা রসালো ফল না, আনারস একটা রসালো ফল না। আবার দেখো এখানে সরোসিসে স আছে, আনারসে স আছে, তার মানে সরোসিস কি আনারস, তার মানে কাঁঠাল যেখানে আনারস সেখানে, কি বললাম, কাঁঠাল যেখানে আনারস সেখানে, তো সরোসিস কাঁঠাল। পেপো, পেপো হচ্ছে কোমড়া শশা, পেপো কি কোমড়া শশা, কোমড়া শশা। পেপো মানে পেঁপে, পেঁপো বললে পেঁপো মানে পেঁপে মনে হয়, এখন পেঁপের মতো আরেকটা ফল কি আছে, শশা, পেঁপের মতো আরেকটা ফল কি আছে, শশা, ঠিক পেঁপে কিন্তু না, শশা, শশা কুমড়া। ড্রুপ, মনে করবা এগুলো সব মাটিতে পড়ে, মানে মাটি থেকে ঢিল মারলে মাটিতে পড়ে এই টাইপের ফল, ড্রুপ মাটিতে পড়লো, ওকে। এটা হচ্ছে আম, অনেকে মাটিতে ঢিল মারে, তো আম কুল আমরা, এগুলো হচ্ছে কি ড্রুপ মাটিতে পড়ে, আম কুল আমরা এগুলো হচ্ছে মাটিতে পড়ে। আমরা, ওকে। আচ্ছা, আর আছে কিনা দেখি, ওয়েট, আচ্ছা বৃষ্টি আর নেই। আচ্ছা, এখন কথা হইতেছে আমরা সাথে সাথে আরও কিছু পড়ে ফেলবো, আমরা কোশ্চেনটা সলভ করে আসি আগে। সরসেস ধানের ফল আনারস, সমুদ্র বর্ষে, সেখানে একটাই আছে আনারস, সো আমরা ওই পৃষ্ঠাটাও পড়ে নিব, এই পৃষ্ঠাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে। ওয়েট, আচ্ছা এখানে বলতেছে প্রথমটা হচ্ছে প্লাসেন্টেশন, মার্জিনাল, মার্জিনাল হচ্ছে শিম মটরশুঁটি, শিম মটরশুঁটি, এখানে যে মতে মার্জিনাল, মতে মটরশুঁটি, আর এই মতে শিম, মটরশুঁটি যেখানে শিম সেখানে। এক্সাইল, আমরা বলছিলাম যে কতবার মালভাসির যে ইয়া হচ্ছে প্লাসেন্টেশন হচ্ছে এক্সাইল, এবং পোয়েসি এটার প্লাসেন্টেশন হচ্ছে কি ভেজাল বা মূলীয়, ওকে। তো এক্সাইল কি জবা মালভাসি, এক্সাইল জবা মালভাসি, এক্সাইল জবা মালভাসি। তারপর হচ্ছে ফ্রিসেন্টাল, ফ্রিসেন্টাল হচ্ছে তুতে নুনিয়া শাক, তুতে এভাবেই মনে থাকে আমার, তুতে তুতে নুনিয়া শাক, ফ্রি ফ্রি তুতে নুনিয়া শাক। প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে দেখো তোমরা যখন শশার যে ইগুলা দেখছো যে বীজগুলো আছে এগুলা পরিধির দিকে থাকতো না, প্যারাইটাল মানে কিন্তু পরিধি, শশার বীজ পরিধির দিকে থাকতো না, তো প্যারাইটাল মানে কিন্তু পরিধি, তাই এটা এটা কি হবে শশা হবে। তো প্যারাইটাল কি শশা, তো শশা যেহেতু লাউতে একই রকম পরিধির দিকে থাকে, শশা লাউ প্যারাইটাল, লাউ শশা। আর হচ্ছে সুপারফিশিয়াল, তো সুপারফিশিয়াল, সুপারফিশ দিয়ে মনে রাখবে এটা হচ্ছে ফিশ, ফিশ কোথায় থাকে পানিতে, আর পানিতে দুইটা ফুলই উৎপন্ন হয়, সেটা হচ্ছে শাপলা আর পদ্ম, পানিতে পানিতে দুইটা ফুলই থাকে, এটা হচ্ছে শাপলা আর পদ্ম। আর হচ্ছে বেজাল বা মূলীয়, আমি মনে রাখতাম যে ত্রিশূল ধর্ব মূলে, ত্রিশূল ধর্ব মূলে, ত্রিশূলের ত্রি দিয়ে ত্রিধারা হয়ে গেল, ত্রিধারা, সু দিয়ে সূর্যমুখী, এবং ধর্ব ধর্বর ধ দিয়ে ধান, তাহলে বেজাল বা মূলীয় ত্রিশূল ধ্রুব মূলে, ত্রিধারা সূর্যমুখী এবং ধান। তারপর হচ্ছে অ্যাপিকাল, অ্যাপিকাল বা শীর্ষক, অ্যাপিকাল বা শীর্ষক কি, অ্যাপিকাল বা শীর্ষক হচ্ছে শীর্ষ ধ্বনিরা লালে লাল, অ্যাপিকাল বা শীর্ষক হচ্ছে শীর্ষ ধ্বনিরা লালে লাল, বা ধনিরা লালে লাল, তো ধনিরা লালে লাল দিয়ে হলো ধনিয়া লাল পাতা, ধনিয়া লাল পাতা, তো শীর্ষক কি হবে শীর্ষ ধ্বনিরা লালে লাল, তাহলে ধনিয়া এবং লাল পাতা, এটা কি হবে শীর্ষক, ধনিয়া এবং লাল পাতা এটা কি হবে শীর্ষক, ধনিয়া লাল পাতা এটা কি হবে শীর্ষক, ধনিয়া লাল পাতা শীর্ষক। এখন আসো একটু আগে যে দেখাইলাম, দেখো ক্যাপিচুলাম পড়ে যায়, এই যে বলছিলাম প্যালিয়ারতে পুষ্প থাকে যেমন ধান ও গম। এরপর আসো ক্যাপিচুলাম, ক্যাপিচুলামের মধ্যে মনে রাখবে যে চুল আসে না, দাঁড়াও একটু বড় করি, এই যে এখানে চুল আসে না, চুল দিয়ে মনে রাখবা যে সূর্যমুখী এবং গাঁদা ফুল আছে, আমরা দেখছিলাম যে চুল বের হয় এই যে চুলগুলা, ওকে, মানে মনে রাখা আর কি ভাই। ক্যাপিচুলাম কি গাঁদা সূর্যমুখী, গাঁদা সূর্যমুখী কি ক্যাপিচুলাম, গাঁদা সূর্যমুখী ক্যাপিচুলাম।
তারপর হচ্ছে সাইমোজ। সাইমোজ এটা ভেবে মনে রাখা উচিত যে সাইমোজ হচ্ছে জবা। জবা তো একটু এক্সেপশন বা একটু মানে আলাদাভাবে বহন করে। সাইমোজ কি? জবা। সাইমোজ কি? জবা। সাইমোজের সাথে কিন্তু রেশিম, রেশিমকে গুলিয়ে ফেলো না। রেশিম কিন্তু কি ছিল? আম, কি বলছিলাম? সরিষা। রেশিম কি? সরিষা। সাইমোজ জবা। তারপর আসো এখানে দেখো ওপেন। আমি মনে করতাম যে ওপেন মানে গন্ধটা কি ওপেন থাকবে, অর্থাৎ মানে গন্ধরাজের গন্ধটা চারদিকে ছড়াবে, তাই এটা ওপেন, গন্ধটা ওপেন এভাবে মনে হয়। গন্ধরাজ সুবাস চারিদিকে মুক্ত, ওপেন বা মুক্ত। টুইস্টেড কি? জবা। টুইস্টেড জবা। সো আমি এটা এভাবে মনে রাখতাম যে জবার বাবা আকন্দ সাহেব ভালো মানুষ। জবার বাবা আকন্দ সাহেব, জবার বাবা আকন্দ সাহেব, সাহেব ভালো মানুষ। লেখা খুবই বাজে হইতেছে, আসতেছে না কেন জানি। আচ্ছা যাই হোক, সো জবার বাবা আকন্দ সাহেব ভালো মানুষ। এখানে এই যে জবার বাবা, এখানে জবার থেকে জবা। টুইস্টেড মানে কি? পাকানো। টুইস্টেড, টুইস্টেড মানে কি? টুইস্টেড তো পড়াইতেছে না, পড়াইতেছে যে ভালভেটটা। ওকে, ভালভেট বা প্রান্তস্পর্শী। ভালভেট মানে হচ্ছে ভালো মানুষ, এটা মানে ভালভেট। তো ভালভেটের ইয়া কি কি? আকন্দ, বাবলা এবং জবা। সো জবা, বাবলা, আকন্দ, এই তিনটা। ওকে, তো ভালভেট কি? জবার বাবা আকন্দ সাহেব ভালো মানুষ, এটা মনে রাখতে পারি। ভালভেট, জবা, বাবলা, আকন্দ, এই তিনটা। তারপর হচ্ছে টুইস্টেড। টুইস্টেড মানে তো জবা। টুইস্টেড যে জবা এটা তো সবাই জানি তাই না? টুইস্টেড কি হবে? জবা। টুইস্টেড জবা। ওকে, সো হোপফুলি পারবো। ওকে, সো এগুলো আবার পরে আসো। সো আনারস ধানের ফল কি হবে? সরস, রসালো। রসালো কি হবে? আনারস সাথে কাঁঠালও কিন্তু আছে, আনারস সাথে কাঁঠালও আছে। সো আসো এখন একটু আমরা এগুলো একটু পড়ি, আশা করি এক ইয়াতে অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, এখন কথা হইতেছে ভাইয়া যে আমাদের প্রথম কথা হইতেছে পত্ররন্ধ্র, আমাদের যে প্রশোধন হবে, প্রশোধনের জন্য, প্রশোধন সাধারণত দিনে হয় তাই না? সো প্রশোধন হওয়ার জন্য দিনে খোলা থাকবে, রাতে বন্ধ থাকবে। বাট ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি। পাথরকুচি উদ্ভিদে রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। ব্যতিক্রম কি? পাথরকুচি। পাথরকুচি যেহেতু মরুজ উদ্ভিদ সাধারণত, তাই গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ, তাই এটা যেহেতু বেশি প্রশোধন সেটা করতে পারবে না, তাই এটা রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। ওকে, সো এখন এখান থেকে কোশ্চেন আমি বিগত বছর দেখি নাই, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পত্ররন্ধ্র বা স্টোমাটা, এটার মানে বিভিন্ন ধরনের পত্ররন্ধ্রগুলোর আকার কীরকম, তো আমরা একটু পড়ে নিব। প্রথম কথা হচ্ছে ডায়াসাইটিক। ডায়া মানে দুই। তো দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা যদি মানে পত্ররন্ধ্র রক্ষী কোষ, দুটি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থিত দুটি, আমাদের যে স্টোমাটা আছে, আমাদের যে স্টোমাটা আছে এটা যদি এই যে এই এটা যে এগুলাকে বলা হয় স্টোমাটা। ওকে, এই যে দুটি স্টোমাটা আছে, এই স্টোমাটা যদি দুটি রক্ষীকোষ দ্বারা এবং সমকোণে, ডায়া লম্বালম্বি, লম্বলম্বি বা সমকোণে থাকে, তখন সেটাকে বলা হয় ডায়াসাইটিক। প্যারালাল মানে সম মানে কি সমান্তরাল, যদি প্যারালালি থাকে তাকে বলা হয় প্যারাসাইটিক। আমি আবারও বলতেছি, সমকোণে থাকলে ডায়া লম্বালম্বি ডায়াসাইটিক, প্যারালালি থাকলে প্যারাসাইটিক, অর্থাৎ সমান্তরালে থাকলে প্যারাসাইটিক। এবং এই দুটি সাবসিডিয়ারি কোষ যদি তিনটি থাকে দুটির জায়গায়, তাহলে তাকে বলা হয় অ্যানিওসাইটিক। অ্যানিওসাইটিক। চারটি থাকলে বলা হয় টেট্রাসাইটিক। আর যদি এগুলো রশ্মিযুক্ত হয় মানে রেডিয়ালে, অ্যাক্টিনো মানে রশ্মি, মানে রেডিয়ালি থাকে, রেডিয়ালি, এই যে রশ্মি, রশ্মি চারদিক থেকে রশ্মির মতো, অর্থাৎ রেডিয়ালি থাকে, তাহলে তাকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক। এবং যদি কোনটা পত্ররন্ধ্রের স্টোমাটা এবং কোনটা রক্ষীকোষ যদি কাউকেই চেনা না যায়, অর্থাৎ সাধারণ ত্বক কোষ হতে পৃথকযোগ্য যদি না হয়, তাহলে তাকে বলা হয় অ্যানোমোসাইটিক। তোমরা আবারও দেখবে আশা করি। তাহলে কি বললাম? যদি সমকোণী হয় তাহলে ডায়াসাইটিক, প্যারালালি হলে প্যারাসাইটিক, তিনটি হলে অ্যানিওসাইটিক, চারটা হলে টেট্রাসাইটিক, রেডিয়ালি বা রশ্মিযুক্ত হলে অ্যাক্টিনোসাইটিক। যদি চিনাই না যায়, অর্থাৎ ত্বকীয় কোষ থেকে আলাদাই করা না যায়, তাহলে বলা হয় তাকে অ্যানোমোসাইটিক। এখন আসো পত্ররন্ধ্রের কাজ। এখন পত্ররন্ধ্রের কাজ কি? সালোকসংশ্লেষণের সময় রন্ধ্রপথে বায়ু হতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ। বাট এখন কথা হইতেছে এই পত্ররন্ধ্রের এক ধরনের বিশেষ পত্ররন্ধ্র রয়েছে, সেটা হচ্ছে
পানিপত্ররন্ধ্র। পানিপত্ররন্ধ্রের আরেকটা নাম হচ্ছে হাইডাথোড। তোমাদেরকে বলছিলাম যে প্রশোধন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই তিনটিই হচ্ছে উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ। ওকে, এর আগে এমসিকিউতে আসছিল। ওকে, মানে বলছিলাম একবার। তাহলে প্রশোধন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন তিনটি শারীরবৃত্তীয় কাজ। ইয়া কিন্তু শারীরবৃত্তীয় কাজ না, পরাগায়ন কিন্তু শারীরবৃত্তীয় কাজ না, কাজের মধ্যে পড়ে না। তাহলে পানি পত্ররন্ধ্র, হাইডাথোড, পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। এখন এগুলার উদাহরণ কি? পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড হচ্ছে ঘটক দিয়ে মনে রাখবো, ঘাস, কচু, টমেটো। এই যে ঘটক, ঘাস, কচু, টমেটো, এগুলা কি পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড এদের মধ্যে দেখা যায়। পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড এদের মধ্যে দেখা যায়। এবং এই হাইডাথোডের নিচে এক সারি মানে পানির হাইডাথোড, এই যে এগুলোর যে গহ্বর আছে, এই গহ্বরের নিচে কিছু অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে বলা হয় অ্যাপিথেম বা অ্যাপিথেলিয়াম। তাহলে অ্যাপিথেম বা অ্যাপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? পানিপত্ররন্ধ্রে। এবং অ্যাপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিড থাকে। এই যে এগুলাকে বলা হয়, বলতেছি দাঁড়াও, এগুলাকে বলা হয় একসারি যে কোষগুলা দেখতে পাইতেছি, এগুলাকে বলা হয় অ্যাপিথেম। এবং অ্যাপিথেলিয়ামের যে লম্বা লম্বা, এগুলাকে বলা হয় ট্রাকিড। লম্বা লম্বা এগুলাকে বলা হয় কি? ট্রাকিড। ওকে, সো হোপফুলি। আচ্ছা, তারপর আসো, আমরা বলছিলাম এগুলো পড়বো এখানে। সো মাছ বলছিলাম সারা মাস মানে কি? সব তলে। সারা মাস মানে কি? এরা সব তলে বিভাজিত হবে। সব তলে হবে কি? ভ্রূণশীল, ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম। এখন এখানে মজ্জা, আবার আরেকটা আছে মজ্জা রশ্মি। এই দুইটা নিয়ে অনেকের প্যাচ লাগে ভাইয়া। দেখো, মজ্জা রশ্মি কি? মজ্জা রশ্মি হচ্ছে যে মানে লম্বা লম্বা, এগুলো হবে রিব, লম্বা লম্বা, অর্থাৎ একটা তল। একটা তল যাদের, সেটা হচ্ছে রিব ভাজক টিস্যু। সবতল যাদের, সেটা হচ্ছে মাস, সারা মাস বা মাস ভাজক টিস্যু। সো মজ্জা কিন্তু সবতলে, মানে আশেপাশে কিন্তু থাকে, সবতলে কিন্তু এটা বিভাজিত হতে পারে। আর মাঝখানে যে থাকে এটা হচ্ছে মজ্জা রশ্মি। ওকে, সো মজ্জা কিন্তু সবতলে। ওকে, তো সব মজ্জা বললে সারা মাস বা মানে সবতলে মানে মাছ ভাজক টিস্যু। আর রিব মানে অর্থাৎ কাণ্ডের মজ্জার রশ্মি বললে, অর্থাৎ একটা তল, মজ্জা রশ্মির মতো একটা তল, তাহলে সেটা হবে রিব। আচ্ছা, প্লেট। আচ্ছা, একটা প্লেটে তোমরা যে একটা প্লেট দেখো, একটা প্লেটের কয়টা তল থাকে? দুইটা তল থাকে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, একটা এক্স আর একটা ওয়াই। এখন তার মানে কি? দুইটা তল। দুইটা তলে যখন বিভাজিত হয়, এরকম কি কি? একটা উদ্ভিদের পাতা বিভাজিত হবে, পাতা। এবং যে ত্বক আছে, ত্বক, এটা দুইটা তল। অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে শুধুমাত্র পাতা, এবং বর্ধিষ্ণু যে বহিত্বক আছে সেটা হচ্ছে প্লেট। আমি আবারও বলতেছি, যদি মানে সারা মাস, মানে কি? সারা মাস, সেজন্য কি হবে? কোনো মানে সব তলে বিভাজিত হবে। সব তলে যদি বিভাজিত হয় তাহলে মাস ভাজক টিস্যু, যেমন বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম, এগুলা। আর প্লেট মানে দুইটা তলে, পাতা, বর্ধিষ্ণু, পাতা এবং বর্ধিষ্ণু বহিত্বক। রিপ কি? একটা তলে, যেমন আমাদের রিপস যেটা আছে, আমাদের রিপস এটা কিন্তু এক মানে চিকন যে রিপস যেটা আছে, সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে কোনো একটি তলে যদি বিভাজিত হয় তাহলে আমরা সেটাকে বলবো, মানে আমরা সেটাকে যে কোনো একটি তলে বিভাজিত হয় তাহলে এটা রিব ভাজক টিস্যু। এবং এটা হচ্ছে মানে মজ্জা তো না, মজ্জা রশ্মি। আর মজ্জা কি হবে? মাস ভাজক টিস্যু। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। দ্রুত শেষ করতে হবে। ওকে, সো কি বললাম যে, আচ্ছা আসো, আচ্ছা, বলতেছে যে উদ্ভিদের যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র আছে, তার মধ্যে যে প্যারেনকেইমা আছে, প্যারেনকেইমা, কোলেনকেইমা এবং স্ক্লেরেনকেইমা, এই টিস্যুগুলোর মধ্যে যে প্যারেনকেইমা আছে, এটা হচ্ছে জীবিত কোষ। প্যারেনকেইমা জীবিত। বাকি দুইটা, একটা হচ্ছে অর্ধমৃত আর একটা মৃত। এখন পেছ লেগে যায় কোনটা অর্ধমৃত আর কোনটা মৃত। মনে রাখবো, এখানে যে কোল শব্দটা আছে, কোল মানে মায়ের কোল। সো মায়ের কোলে যখন বাচ্চারা থাকে তখন সেটা হয় অর্ধমৃত। মায়ের কোলে বাচ্চারা যেটা হয় মানে অর্থাৎ তখন তো তারা কিছু করতে পারে না, অনেকটা মরা মানুষের মতো, তাই না? অর্ধমৃত। সেভাবে মনে রাখা আর কি। সো কোলেনকেইমা যদি কোলে থাকে, অর্ধমৃত হয়, তাহলে স্ক্লেরেনকেইমা হবে কি? মৃত। নেক্সট আসো, ভ্যাসকুলার ব্যান্ডেলের প্রকারভেদ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভ্যাসকুলার ব্যান্ডেলের প্রকারভেদ থেকে এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংযুক্ত, অরিও, আর হচ্ছে কেন্দ্রিক। অরিওটা মনে রাখবা, অরিওটা অলওয়েজ হয় মূলে, যে কোনো ধরনের মূলে হবে কি? অরিও। মূলে কোন ধরনের ভ্যাসকুলার ব্যান্ডেল দেখা যায়? অরিও। এটা সকল ধরনের মূল। অনেকভাবে পেঁচানো ট্রাই করবে, বাট তোমরা মনে রাখবা, মূলে অরিও ভ্যাসকুলার ব্যান্ডেল দেখা যায়। ওকে, সো এখন আমাদের যে ফ্লোয়েম এবং জাইলেমের সংখ্যার উপর ভিত্তি করে বা অবস্থানের উপর ভিত্তি করে সমপার্শ্বী এবং সমদ্বিপার্শ্বী এই দুই ভাগে ভাগ করা যায়। এগুলো থেকে মূলত আসে যে কোনটা
মুক্ত সমপার্শ্বীয়, কোনটা বদ্ধ সমপার্শ্বীয়, কোনটা সমদ্বিপার্শ্বীয়, এভাবে আসে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে মুক্ত সমপার্শ্বীয় হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ, বদ্ধ সমপার্শ্বীয় হবে একবীজপত্রী উদ্ভিদ। কীভাবে মনে রাখবো? মনে রাখবো যে মুক্ত সমপার্শ্বীয়র ক্ষেত্রে যারা মুক্ত তাদের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, অর্থাৎ তাদের জাইলেম এবং ফ্লোয়েমটা ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত। যেহেতু জাইলেম এবং ফ্লোয়েমটা ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত, তাই এরা দ্বিবীজপত্রী উদ্ভিদ। কারণ ক্যাম্বিয়াম থাকা এটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, আর এটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাই এরা মুক্ত। তাই যখনই আমরা মুক্ত বলবো, মুক্ত মানে কি? জাইলেম এবং ফ্লোয়েমগুলো মুক্ত, অর্থাৎ সেপারেট করা। কী দ্বারা সেপারেট করা? ক্যাম্বিয়াম দ্বারা সেপারেট করা। এটা কোনটা? দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর ব্যতিক্রম হচ্ছে কুমড়া। কুমড়া জাতীয় উদ্ভিদ যেটা আছে এটা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কুমড়া বাদে সবই মুক্ত সমপার্শ্বীয়। কী দ্বারা মুক্ত? ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত। জাইলেম এবং ফ্লোয়েমগুলো বিভক্ত। আর বদ্ধ যেটা, বদ্ধ মানে কি? বদ্ধ মানে কি অর্থাৎ তারা একসাথে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, কোনো ক্যাম্বিয়াম নাই। ক্যাম্বিয়াম না থাকার কারণে এরা কি? বদ্ধ, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদে কোনো ক্যাম্বিয়াম থাকে না। ওকে, বুঝতে পারছি? তো মুক্ত সমপার্শ্বীয় কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ, ব্যতিক্রম কুমড়া। বদ্ধ কি? একবীজপত্রী উদ্ভিদ। ও বদ্ধ অনুন্নত বৈশিষ্ট্য, কোনো ধরনের ক্যাম্বিয়াম থাকবে না। এভাবে মনে রাখবে, এগুলোর কিন্তু বৈশিষ্ট্য থেকে অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। সমদ্বিপার্শ্বীয় হচ্ছে লাউ, কুমড়া, শশা। সমদ্বিপার্শ্বীয় কি? লাউ, কুমড়া, শশা। ওকে, এই উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট যে সমদ্বিপার্শ্বীয় কোনটা? লাউ, কুমড়া, শশা। এটা মনে রাখবো। তারপরের পেজে আসো। এখানে আমাদের যে মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? এটা হচ্ছে অরিও। মূলে ভাস্কুলার বান্ডল দেখা যায় অরিও। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে যে জাইলেম এবং ফ্লোয়েমে বান্ডলের সংখ্যা সাধারণত 5 বা এর থেকে কম থাকে, সাধারণত 2 থেকে 4-এর মধ্যে। একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত 6-এর অধিক। একবীজপত্রী উদ্ভিদের সংখ্যা সাধারণত কি হয়? 6-এর অধিক। এছাড়া এটা আমি আগে বলছি, কীভাবে মনে রাখবো যে যারা দ্বিবীজপত্রী তাদের কি থাকবে? কম থাকবে। দ্বিবীজপত্রী যারা তাদের কি থাকবে? কম থাকবে, অর্থাৎ 2 থেকে 4 থাকবে। একবীজপত্রী যারা তাদের বেশি থাকবে, অর্থাৎ 6-এর অধিক থাকবে। এরপর হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিকের কথা যদি বলি, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আরটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। একটা জাইলেম কেন্দ্রিক আর একটা কি? ফ্লোয়েম কেন্দ্রিক। এখন আমরা কীভাবে মনে রাখবো যে জাইলেম যারা জাইলেম যারা জাইলেম জাইলেম যারা তারা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, এবং যে ফ্লোয়েম আছে ফ্লোয়েম, এই জাইলেম মানে জল, জল মানে কি? হাইড্রোসেন্ট্রিক, মানে H2O, পানি। আর ফ্লোয়েমের ল থেকে হয় ল্যাপ্টোসেন্ট্রিক। ফ্লোয়েমের ল থেকে কি হয়? ল্যাপ্টোসেন্ট্রিক। আচ্ছা, যাই হোক, আসতেছে না। তো এখন কথা হচ্ছে এই যে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে, জাইলেমের এই উদাহরণ কি? ফ্লোয়েমের উদাহরণ কি, তাই না? এখন দেখো, আমি মনে রাখতাম জাইলেম যারা তারা হচ্ছে জালিম। জাইলেম যারা তারা হচ্ছে কি? জালিম। জাইলেম দ্বারা তারা জালিম। এখন 1971-এ আমাদের যে ওয়ার হয়েছিল, সেখানে জালিম কারা ছিল? পাকিস্তানিরা। পাকিস্তানের একটা প্রিমিয়ার লিগ আছে, সেটার নামটাকে মনে রাখতে পারি যে পাকিস্তানিরা PSL খেলে। পাকিস্তানিরা PSL খেলে। ওকে, এই PSL দ্বারা আমরা মনে রাখতে পারি যে জাইলেম বা জালিম, অর্থাৎ যারা হাইড্রোসেন্ট্রিক, তারা হচ্ছে টেরিস, সিলাজিনেলা এবং লাইকোপোডিয়াম। টেরিস, সিলাজিনেলা এবং লাইকোপোডিয়াম। এবং ফ্লোয়েম দিয়ে আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে ফাউল। ফ্লোয়েম মানে কি? ফাউল। আর ফাউল ছেলেরা ড্রাগ নেয়, লুচ্চা হয়। লুচ্চাকে এলের জায়গায় ওয়াই বসাইছি, ঠিক আছে? লুচ্চা হয়। ড্রাসিনিয়া ওক্কা। তাহলে ফাউল যারা হয় তারা কি হবে? ড্রাগ নেবে, মানে ড্রাসিনিয়া। আর লুচ্চা হবে কি? নেবে? ড্রাগ নেবে, আর কি হবে? লুচ্চা হবে, বা উক্কা, ওয়াই যেটা, উক্কা। ওকে, যেভাবে তোমরা মনে রাখতে পারো, এটা জাস্ট মনে রাখার জন্য আর কি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম জালেমরা কি করে? PSL খেলে। আর ফ্লোয়েম অর্থাৎ ফাউল ছেলেরা কি হয়? ড্রাগ নেয়, উচ্চা হয়। ওকে, আচ্ছা, তারপর আসো। ওকে, এখন আমরা কিছু কোশ্চেন সলভ করে নিই। সো সমদ্বিপার্শ্বীয় কি বললাম? যে লাউ, কুমড়া, শশা। লাউ, কুমড়া, শশা কি? সমদ্বিপার্শ্বীয়, অর্থাৎ কুমড়া হবে অ্যান্সার। ব্লো বায়োটেকনোলজি কি হবে? সামুদ্রিক ও স্বাদুপানির জীবের ক্ষেত্রে এই বায়োটেকনোলজির
ব্যবহার দেখা যায়। এখানে মরু যেটা আছে, মরুটা কিন্তু হবে না, মরুটা হবে না, পানি হবে, পানি, ব্লু, ওশিয়ান ব্লু। সিফুর উদ্ভিদ হচ্ছে ইক্ষু ভুট্টা সরগম, ইক্ষু ভুট্টা সরগম। এক্সার কি আর এন্ডার কি, এটা নিয়ে একটা আমাদের পেজ লাগে। ওকে, সো আমরা মনে রাখবো ট্রিপল ম দিয়ে। ওকে, ট্রিপল ম অর্থাৎ মূলে মেটাজাইলেম, মূলে মেটাজাইলেম কি মাঝে, তাহলে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম পরিধিত হবে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূলে মেটাজাইলেম মাঝে, এভাবে মনে রাখবো ট্রিপল ম। অর্থাৎ এখানে যে প্রোটোজাইলেম ও মেটাজাইলেমের যে কাহিনীটা, এটা মূলত হয় একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। এখন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম কীরকম আর মূলে জাইলেম কীরকম, এটার উপর ভিত্তি করে এখন মনে রাখবো ট্রিপল ম, মানে অর্থাৎ ট্রিপল ম দিয়ে আমরা মনে রাখবো যে মূলে মেটাজাইলেম মাঝে, যদি মেটাজাইলেম মাঝে হয় তাহলে প্রোটোজাইলেম হবে পরিধিতে, আর পরিধির উপর ভিত্তি করে কোনটা এক্সার্ক হবে আর কোনটা এন্ডার্ক হবে এটা নির্ভর করে। পরিধির উপর ভিত্তি করে কোনটা এক্সার্ক কোনটা এন্ডার্ক নির্ভর করে। তাহলে মূলে মেটাজাইলেম মাঝে, তাহলে প্রোটোজাইলেম পরিধিতে, অর্থাৎ প্রোটোজাইলেম যত পরিধিতে তাহলে সেটা এক্সার্ক। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে হচ্ছে দেখো মূলে মেটাজাইলেম মাঝে, তাহলে প্রোটোজাইলেম কোথায়, পরিধিতে, প্রোটোজোয়ার, প্রোটোজাইলেম পরিধিতে হওয়ায় এটা এক্সার্ক, অর্থাৎ মূলে এক্সার্ক, মূলে এক্সার্ক। কাণ্ড, এখন এটা এইভাবে মনে রাখতে হবে যে এক্সার্ক এন্ডার কীভাবে, কাণ্ড শব্দতে নয় ড আছে, এখানেও এন্ডারকেও নয় ড আছে, এই দুইটা নয় ড দিয়ে আমরা মনে কাণ্ড মানে এন্ডার্ক। যদি অনেকের ওটা বুঝতে পেচ লাগে তাহলে কাণ্ড মানে কি এন্ডার্ক, আর মূলে মেটাজাইলেম মাঝে মানে প্রোটোজাইলেম পরিধিতে, তার মানে এটা এক্সার্ক। প্রোটোজাইলেমের উপর ভিত্তি করে কিন্তু এটা নির্ভর হয়, প্রোটোজাইলেম ভিতরে থাকলে এন্ডার্ক আর প্রোটোজাইলেম বাহিরে থাকলে এক্সার্ক। ওকে, মূলে এক্সার্ক, কাণ্ডে এন্ডার্ক। ওকে, হোপফুলি বুঝতে পারছো। এখন এই যে এক্সার্ক কোথায়, এক্সার্ক হচ্ছে মূলে, এক্সার্ক অর্থাৎ মূলে মেটাজাইলেম মাঝে কিন্তু পরিধিতে কি প্রোটোজাইলেম, তাই এটা মূলে। প্রতিরক্ষামূলক প্রোটিন কোনটি, ইন্টারফেরন, ইনসুলিন কিন্তু না, ইনসুলিন কিন্তু না। জবা ফুলের কোন ধরনের অমরাবিন্যাস দেখা যায়, এটা হচ্ছে অক্ষীয়, যেহেতু এটা মালভাসি সেটা হবে অক্ষীয়, আর ধান বা পয়েসি এটা হচ্ছে মূলীয়। সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে অলফিয়া মাইক্রোস্কোপিয়া, অর্থাৎ মাইক্রোস্কোপিয়া যেটা আছে, মাইক্রো শব্দটাতে দেখো, মাইক্রো শব্দটাতে ক্ষুদ্রতম বানানটা আছে। ওকে, সরি। সো ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি, অলফিয়া মাইক্রোস্কোপি। আর বাংলাদেশে ক্ষুদ্রতম সবচেয়ে আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে অলফিয়া এরিজা। এরিজা নামটা একটু কেমন জানি না, এটা বাংলাদেশি, তাই তো? অলফিয়া এরিজা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম উদ্ভিদ, আর পৃথিবীর ক্ষুদ্রতম উদ্ভিদ বললে অলফিয়া মাইক্রোস্কোপিয়া, মাইক্রোস্কোপিয়া নামের মধ্যে আছে। জেনেটিক্যালি রূপান্তরিত বিটি বেগুনে কোন ব্যাকটেরিয়ার জিন সংযোজন করা হয়েছে, ব্যাসিলাস থুরিনচিয়েন্সিস। কোন জিন সংযোজন করা হয়েছে, ব্যাসিলাস থুরিনচিয়েন্সিস জিন সংযোজন করা হয়েছে। ওকে, এবং এটাকে বলা হয় ক্রিস্টাল প্রোটিন জিন, এবং এটাকে বলা হয় কি ক্রিস্টাল প্রোটিন জিন, মানে ক্রিস্টাল প্রোটিন জিন এটাতে, এটার জিনোমে মানে প্রবেশ করানো হয়েছে। ক্রিস্টাল প্রোটিন জিন বিটি বেগুনে, ক্রিস্টাল প্রোটিন জিন, ক্রিস্টাল প্রোটিন জিন। ধান কোন ধরনের ফল, ধান হচ্ছে ক্যারিওপসিস, আমরা পড়ছি ধান হচ্ছে কি ক্যারিওপসিস, ধান ক্যারিওপসিস। বেরি টমেটো বেগুন, সাইজোকার্প ধনে, ক্যারিওপসিস ধান। মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হলো রোগমুক্ত চারা উৎপাদন, রোগমুক্ত চারা উৎপাদন। নিচের কোন উদ্ভিদে হাইড্রাথুট বিদ্যমান, ঘটক দিয়ে পড়ছিলাম, ঘাস, টমেটো, কচু, কচু আনসার। টিকা উৎপাদনে উৎপাদন করা যায় প্রযুক্তির মাধ্যমে, জীব প্রযুক্তির, জৈব প্রযুক্তির মাধ্যমে। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় এনজাইম হলো কি ডিএনএ পলিমারেজ এনজাইম, প্রথম অধ্যায়ের পড়ছিলাম কিন্তু। পাটের আঁশ কি, পাটের আঁশ হচ্ছে এক ধরনের ভাস্ট ফাইবার, এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, অর্থাৎ সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার থেকে ফ্লোয়েম টিস্যু হতে পাটের আঁশ, পাটের আঁশ সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। ওকে, চক্রীয় ফটোফসফোরিলেশন এক চক্রে এটিপি তৈরি হয়, এটির চক্রীয় এক চক্রে কয়টি এটিপি তৈরি হয়, এটা হচ্ছে একটি এটিপি তৈরি হবে। এটা একটু দেখে নিবা, চক্রীয় ফটোফসফোরিলেশন এবং অচক্রীয় ফটোফসফোরিলেশনের একটা পার্থক্য আছে, এটা একটু দেখে নিবা। নিচের কোনটি বহুমূত্র রোগে উপশম হয়, আচ্ছা ঢেঁড়স, এটা কীভাবে মনে রাখছি আমি, যে এটা হচ্ছে লেডিস ফিঙ্গার, ঢেঁড়স ইংলিশ কি লেডিস ফিঙ্গার, সো লেডিস ফিঙ্গার, লেডিস মূত্র, এভাবে মনে রাখছি, লেডিসরা মূত্র, যাই হোক, বা
বুঝে নিও, লেডিস ফিঙ্গার, ঢেঁড়স, ওকে, এভাবে মনে রাখছি আর কি, বহুমূত্র রোগে, কারণ এমনি মনে থাকলে এমনি মনে থাকবে। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কি আমরা জানি 780 থেকে 380 থেকে 780, বাট এখানে 390 থেকে 760 এটা অ্যান্সার দিছে। এখন জানি না কোনটা অ্যান্সার হবে, এখন তুমি এটা জাস্ট দেখে রাখো। আমরা তো জানি 380 থেকে 780 হচ্ছে, আবার অনেক জায়গায় 400 থেকে 800 দেয়, বাট 380 থেকে 780 এটা হচ্ছে অ্যাকুরেট। সো এখানে বলছে আর কি, এটা আসার চান্স খুবই কম, এটা হয়তো বা ভুল আসছে, অনেক আগের তো কোশ্চেন। যাই হোক, 380 থেকে 780 হচ্ছে একুরেট। না, খনিজ লবণের কোন আয়নটি ধীর গতিতে সম্পন্ন হয়? আমরা জানি একটা হচ্ছে ধীর গতিতে সম্পন্ন হবে, আর একটা হচ্ছে দ্রুত গতিতে সম্পন্ন হয়। আচ্ছা, দ্রুত গতিতে সম্পন্ন হবে হচ্ছে কানা, আর ধীর গতিতে সম্পন্ন হবে কাঁসা। ধীর গতিতে সম্পন্ন হবে কি? কাঁসা। কীভাবে বুঝলাম ভাইয়া? দেখো, কানা, কাতে, কানার যে কা আছে, কাতে হচ্ছে পটাশিয়াম, নাতে নাইট্রেট, ক্যালসিয়াম এবং সাথে সালফেট। ওকে, সো মানে আমি মনে রাখছি যে কানা মানুষ, যদিও কানা, তার অন্য সব কিছু কিন্তু দ্রুত, তাই সে দ্রুত গতিতে যাবে, এবং তাই কাঁসা হবে কি? ধীর গতিতে। সো কানা কি? ধীর গতিতে, সরি, কানা দ্রুত গতিতে, কারণ সে কানা। আর কাঁসা কি? আস্তে আস্তে যাবে, কারণ সে নর্মাল। আর কানা কি? দ্রুত গতিতে যাবে, কারণ সে কি? এমনি দেখতে পায় না, সে তার অন্য সব কিছু কি? দ্রুত, তার অন্য সব কিছু দ্রুত। খনিজ লবণের কোন আয়নটি সবচেয়ে ধীর গতিতে ইয়া হয়? সেটা হচ্ছে ধীর গতিতে বলছে কাঁসা। কাঁসা, কানা কিন্তু হবে না। পটাশিয়াম, নাইট্রেট এগুলো হবে না, ক্যালসিয়াম হবে, তার কারণ এটা কাঁসার মধ্যে পড়ে। ওকে, যে যেভাবে মনে রাখতে পারো আর কি, জাস্ট বলে দিলাম। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের জানা? দেখো এখানে গসিপাম হেবার্সকাম, এটা হচ্ছে পাট। পাট কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ মালভাসী গোত্রের উদ্ভিদ হচ্ছে গসিপাম হেবারকাম। পাট না কার্পাসতুলা, কার্পাসতুলা, সরি, গসিপাম হেবার, মিস্টেক, হেবারকাম হচ্ছে কার্পাসতুলা। ওকে, এটা হচ্ছে মালভাসী গোত্রের অন্তর্ভুক্ত। জীবন্ত ফসিল কোনটি? এটা হচ্ছে গিনকো বিলোবা। আমি বলছিলাম যে গিনকো বিলোবা বাদে বাকি সব কিছু মারা গেছে, এই জন্য এটা জীবন্ত ফসিল। এটা গিনকো ফাইটা ইয়ার অন্তর্ভুক্ত। একবীজপত্রী উদ্ভিদের মূলে অনুপস্থিত কোনটি? মূলে হাইপোডার্মিস থাকে না, কারণ মূলে সাধারণত কী থাকবে? মূল হাইপোডার্মিসের ইংলিশ হচ্ছে হাইপোডার্মিস বা অধতক। সো অধতক থাকবে, অধতক হচ্ছে এক ধরনের মানে স্তর। তো মূলের স্তর যত কম থাকবে তত ভালো, কারণ সে পানি শোষণ করবে। পানি শোষণ করতে হলে অধতক থাকলে পানি শোষণে বাধাপ্রাপ্ত হবে, সেজন্য মূলে অধতক থাকবে না বা হাইপোডার্মিস থাকবে না। মূলে অধতক বা হাইপোডার্মিস থাকবে না। উদ্ভিদের মাইক্রোমৌল কোনটি? এখন মাইক্রোমৌল আর ম্যাক্রোমৌল আমরা এমজিকে ক্যাফে ফর, এমজি কে ক্যাফে ফর নাইস জবস দিয়ে আমরা মনে রাখতে পারি। নাইস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস, সালফার। ওকে, সো এমজিকে ক্যাফে ফর নাইস জবস। এখানে দেখো ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে। ওকে, ম্যাঙ্গানিজটা নাই কিন্তু। এটা কি? মাইক্রোমৌল। আর এগুলো সব কি? ম্যাক্রোমৌল। একটা মনে রাখলে হয়, তুমি যেটা মনে রাখতে পারো এটা মনে রাখবা। ওকে, এমজিকে ক্যাফে ফর নাইস জবস, এগুলো সব কি? ম্যাক্রোমৌল। এমজিকে ফর নাইস জবস। তাহলে এখানে কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবই আছে, বাট নাই কোনটা? ম্যাঙ্গানিজ নাই, কারণ কি? এটা হচ্ছে মাইক্রোমৌল। এখানে মাইক্রোমৌলই চাইছি কিন্তু, আবার প্যাচ লাগাও না। সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ কোনটি? সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, বই থেকে একটু দেখে নিবা। ক্যাম্বিয়াম যেগুলো আছে এগুলো মূলত সেকেন্ডারি ভাজক টিস্যুর অন্তর্ভুক্ত, এবং কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট জীবকে কী বলা হয়? ট্রান্সজেনিক জীব। সৃষ্ট জীবকে কী বলা হয়? ট্রান্সজেনিক জীব। সাইকাসের কোরাইড মূলের ভিতরে থাকে কি? নস্টক এবং অ্যানাবেনা। আমি দেখাইছিলাম নস্টক এবং অ্যানাবেনা সাইকাসের কোরাইড মূলে দেখা যায়। ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিতে ব্যবহার করে এডিপি থেকে এডিপি তৈরি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, এটা কিন্তু সংজ্ঞার মধ্যেই আছে যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। উদ্ভিদে অতিমাত্রায় প্রয়োজন কোন উপাদানটি? উদ্ভিদে অতিমাত্রায় প্রয়োজন যে ম্যাক্রোমৌল, সেগুলো এমজিকে ক্যাফে ফর নাইস জবস। এখানে ম্যাগনেসিয়াম প্রয়োজন। এই এমজিকে ক্যাফে ফর নাইস জবসে কিন্তু বাকিগুলা নাই। এছাড়া তোমরা কি জানো যে আমাদের যে অতিমাত্রায় প্রয়োজন হচ্ছে ম্যাগনেসিয়াম, কিন্তু আমাদের যে ক্লোরোফিলের ফটোসিনথেসিসের জন্য দায়ী। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের ফটোসিনথেসিসের জন্য দায়ী কিন্তু। ওকে, ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানোকে বলা হয় সার্সিনেট ফার্নেশন।
এটাকে দেখাইছি। সালোক সংশ্লেষণ সূর্যালোকের কোন কণার ব্যবহৃত হয়? ফোটন কণার ব্যবহৃত হয়, কারণ আলোর কণা ফোটন হিসেবে গৃহীত হয়। ওকে, ফটোসিস্টেম 1 এবং 2 এর যে পার্থক্য এটা একটু দেখে নিবা। ওকে, এবং ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 কি এগুলো একটু দেখা লাগবে। ইক্ষু কোন গোত্রের উদ্ভিদ? এটা হচ্ছে পয়েসি গোত্রের উদ্ভিদ ইক্ষু। কোথায় গ্লাইকোলাইসিস সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। আমরা জানি গ্লাইকোলাইসিস বাদে বাকি সব মানে যে প্রক্রিয়াগুলো আছে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এগুলা কি হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। মাইটোকন্ড্রিয়ার আর শুধুমাত্র গ্লাইকোলাইসিস সবাদ অবশেষ অবাধ শ্বসনের প্রাথমিক ধাপ বা প্রথম ধাপ বা সাধারণ ধাপ যাই বলি, এটা হচ্ছে সাইটোপ্লাজমে সংঘটিত হবে। একে ইম্পি পাথর বলা হয় বিজ্ঞানীদের নাম অনুসারে। কোন উদ্ভিদটি মালভেসি গোত্রভুক্ত নহে? আচ্ছা দেখো, জবা, কার্পাস, ঢেঁড়স সবগুলাই হচ্ছে পোয়েসি, শুধুমাত্র ভুট্টা সেটা হচ্ছে সরি, জবা, কার্পাস, ঢেঁড়স এগুলো হচ্ছে সব মালভাসি, বাট মালভাসি নাকি ভুট্টা, ধান, গম, ভুট্টা এগুলো সব পোয়েসি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লুকোজ তৈরি হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা জানি এখনো গ্লুকোজ হতে 2 অনু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই অ্যান্সার হবে পাইরুভিক অ্যাসিড। টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদনের জন্য কোন ধরনের এক্সপ্ল্যান্ট ব্যবহার করা হয়? আমরা জানি মেরিস্টেম কালচার পদ্ধতিতে, টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন, রোগমুক্ত চারা উৎপাদন যখন বলে তখনই মেরিস্টেম কালচার। মুখস্থ। ক্যাসপিরিয়ান ফিতা থাকে এন্ডোডার্মিসে। এন্ডোডার্মিসে কেন থাকে ভাইয়া? বই দেখবা যে এন্ডোডার্মিসের মধ্যে কোলেনকেমা, এরেনকেমা এখানে যেগুলো আছে বায়োকুঠেরি, ওইখানে দেখবা ক্যাসপিরিয়ান ফিতা নামে একটা জায়গা মানে ফিতা থাকে এন্ডোডার্মিসে, এটা বলা আছে। এন্ডোডার্মিসে ক্যাসপিরিয়ান ফিতা থাকে। অধতক তো অনুপস্থিত, তাই না? অধতক থাকবে কীভাবে? মৌলিক অধতিক থাকবে, থাকবে না, বাট ক্যাসপিরিয়ান ফিতা থাকবে। পাটের আঁশ বা এটা কতবার আসে দেখছো? এটা ফ্লোয়েম থাকে, আমরা বলছিলাম সেকেন্ডারি ফ্লোয়েম থেকে পাটের আঁশ বা বাস্ট ফাইবার যাই বলি না কেন। কোন অণুজীব কোনটিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়? আমরা পড়ছিলাম ইকোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়ান্স। কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাজে রেস্ট্রিকশন বা সূক্ষ্ম ছড়িকা পড়ছিলাম, এগুলোতে আগের দিনে পড়ছি। জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি? আচ্ছা আমরা বলছিলাম একমাত্র জীবিত উপাদান যখন বলবে এটা জাইলেম প্যারেনকেমা। প্যারেনকেমা যেখানে থাকবে সেখানেই জীবিত, প্যারেনকেমা যেখানে থাকবে সেখানেই জীবিত। দেখছো অনেক রিপিট হয়েছে। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? আমরা বলব জানি যে বেনিয়া আসহ কলা, আচ্ছা মনে রাখবো আসতেছে না এখানে, বেনিয়া আসহ কলা এদের মধ্যে যে বেগুন বে আছে এবং নি আছে, প্রথম দুইটা এবং শেষ দুইটাতে সালোক সংশ্লেষণ বেশি হয়। বাট একক আলো হিসেবে যদি আমাকে বলে, একক আলো হিসেবে যদি বলে আমাকে, লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। মনে রাখবো লাল আলো সালোক সংশ্লেষণের জন্য উপকারী, এবং নীল আলো, বিশেষ করে শুধুমাত্র নীল আলো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য কাজে লাগে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে কি সালোক সংশ্লেষণের জন্য যদি আমাকে বলে কোন আলো, যদি দুইটা আলো বলে বেগুনি নীল অথবা কমলা লাল, আর যদি একক আলো হিসেবে বলে, একক আলো হিসেবে দেয়া থাকে, তাহলে আমার অ্যান্সার হবে লাল। ওকে, ওকে, হোপফুলি বুঝতে পারছি। বই থেকে দেখে নিবা, আমি যেভাবে বলছি একটু মিলাই নিবা, বেগুনি নীল আর কমলা লাল প্রথম দুইটা আর শেষ দুইটা। ওকে, আর একক আলো হিসেবে বললে লাল। আর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে নীল আলো ভূমিকা রাখে প্রশোধনের ক্ষেত্রে। এবং কোনটি পয়সি গোত্রের উদ্ভিদ নয়? এখন পয়সি গোত্র ধান, গম, আখ, ভুট্টা, এখন বাঁশ উপরের তিনটেই তো পয়সি, নিচেরটা পয়সি না। ক্রাঞ্চ অ্যানাটমি দেখায় কোথায়? ক্রাঞ্চ অ্যানাটমি সিফোর উদ্ভিদে থাকে, দেখাইছিলাম যে বান্ডল মেসোফিল কোষকে ঘিরে বান্ডলসিদ কোষের একটা আবরণ থাকে যাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সর্বশেষ উৎপাদিত বস্তুটি কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে এখনো গ্লুকোজ হতে 2 অনু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, পড়ছিলাম। পুষ্পক উদ্ভিদের বীজের শ্বাস হলো কি? এখন পুষ্পক উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল হয় তাদের বীজের শ্বাস হচ্ছে ট্রিপ্লয়েড। পুষ্পক উদ্ভিদের বীজের শ্বাস ট্রিপ্লয়েড, কারণ পুষ্পক উদ্ভিদের গর্ভাশয় গর্ভদণ্ড আছে, গর্ভাশয়ও আছে, আর্কগোনিয়া থাকে না, কারণ পুষ্পক উদ্ভিদ তো, পুষ্পক উদ্ভিদ বললে শুধুমাত্র পুষ্পক উদ্ভিদ বললে মূলত আবৃতবীজ উদ্ভিদ বোঝায়। যদিও যদিও নগ্নবীজ উদ্ভিদও পুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ে, কিন্তু পরবর্তীতে আগে মনে করা হতো পুষ্পক উদ্ভিদ নগ্নবীজ আবৃতবীজ দুইটাই, বাট পরবর্তীতে শুধুমাত্র পুষ্পক উদ্ভিদ বলতে শুধুমাত্র আবৃতবীজ উদ্ভিদ মূলত বোঝায় আর কি।
ওকে, আবৃতবীজ উদ্ভিদে দিনিষেক ঘটে, এই জন্য শস্য কি ট্রিপ্লয়েড। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় কি প্লাজমিড, ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় প্লাজমিড। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বান্ডল কি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। ওকে, এখন যখন একবীজপত্রী বলবে, একবীজপত্রী মানেই তো বদ্ধ, সে কি মুক্ত হতে পারবে? পারবে না, কারণ দ্বিবীজপত্রী মুক্ত। দ্বিবীজপত্রী কি মুক্ত, কি দ্বারা মুক্ত? ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত। জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত থাকে। ওকে, পুষ্পক উদ্ভিদের মূলে, মানে বলছিলাম যে কোনো মূলে অরিও, যে কোনো মূলে কি অরিও। সমদ্বিপার্শ্বীয় কি লাউ কুমড়া শশা, সমদ্বিপার্শ্বীয় লাউ কুমড়া শশা। কোনটি সিফর উদ্ভিদ? আচ্ছা, সিফর উদ্ভিদ বললে হচ্ছে আমরা দেখছিলাম যে ইক্ষু, গিনি ঘাস, মুথা ঘাস, এগুলো হচ্ছে সিফর উদ্ভিদ। ওকে, ভার্টিসিলেস্টার, এটা একটু মনে রাখতে হবে, এটাও অনেক আগের কোশ্চেন, এটা খুব একটা আসে নাই। এটা ল্যামিসিয়ে গোত্র। ওকে, জাস্ট মনে রাখবো আর কি, মানে এটা খুব একটা পাওয়া যায় না, জাস্ট মনে রাখবো। এই কোশ্চেন আসার চান্স খুবই কম, আসবে না, দেখে রাখবো আর কি, জাস্ট আনকমন। আচ্ছা, শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোষের কোথায় অবস্থিত? আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আমাদের যে একটা মাইটোকন্ড্রিয়া আছে, ধরো একটা মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ভালো হয়নি, যাই হোক। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাইটোকন্ড্রিয়া, এখানে যে ক্রিস্টি থাকে, ক্রিস্টি, এখানে যে ক্রিস্টি থাকে, ক্রিস্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃঝিল্লি অর্থাৎ ঝিল্লিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে যে ফসফোরাইলেশন ঘটে, ফটোফসফোরাইলেশন ঘটবে থাইলাকয়েডে, এখানে মূলত ফসফোরাইলেশন ঘটে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে, যা মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে ঘটে। আমরা যদি বলি যে ক্রেবস চক্র ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস চক্র। ওকে, ওইভাবে আসে না, তোমরা গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে, ক্যালভিন চক্র ক্লোরোপ্লাস্টে, এবং হ্যাচোস্ল্যাক চক্র মেসোফিল এবং বান্ডল সিদ কোষ দুইটাতেই হবে। কেন হবে? কারণ এটা তো দুইটাই থাকে, তাই না, সিফোর উদ্ভিদ। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগ কি? ক্রেবস চক্রের আরেকটা নাম কিন্তু সাইট্রিক অ্যাসিড চক্র। ওকে, তাই ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড। ওকে, এখান থেকে দেওয়া আছে ক্রেবস চক্র মানে কি সাইট্রিক অ্যাসিড, ক্যালভিন চক্র 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, হ্যাচোস্ল্যাক চক্র অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাপ্লয়েড আবাদ কোনটি? এখন আমরা বলছিলাম পরাগধানী মাধ্যম, মানে পরাগধানী কালচারই হচ্ছে হ্যাপ্লয়েড আবাদ। পরাগধানী কালচার কি? হ্যাপ্লয়েড আবাদ। কোন উদ্ভিদের? পক্ষ সূচুর যৌগপত্র। এখন এটা একটু আমরা বই থেকে দেখে নিব যে কোনটা যৌগপত্র। এখন দেখো ভাইয়া, জানি না ক্লিয়ার আসতেছে কিনা, একটু দেখো। কথা হচ্ছে অচুর পক্ষল, যেটা অচুর পক্ষল এটা হচ্ছে বাদর লাঠি, মানে বান্দরের কোনো দাম নাই। ভাই আমরা দেখতাম যে অচুর, বান্দর কি অচুর, তো তার কোনো দাম নাই, তার মানে সে কি বাদর লাঠি। ওকে, আর সচুর পক্ষল মানে সচুর, মানে আমরা যাদেরকে পছন্দ করি আর কি, গোলাপ গাছের পাতা, এটা হচ্ছে সচুর পক্ষল, গোলাপ গাছের পাতা সচুর পক্ষল। আর এটা হচ্ছে ত্রিপক্ষলটা আগে পড়ি, আমরা যেটা চিনি সজনে, সজনে ত্রিপক্ষল কি সজনে। ওকে, এখন দ্বিপক্ষল কি মনে রাখবে কি? কৃষ্ণচূড়া। দ্বিপক্ষল কি? কৃষ্ণচূড়া। দেখো এখানে দুইটা আছে, কৃষ্ণচূড়া, দুইটা কৃষ্ণচূড়া, যেভাবে মনে রাখা আর কি, মনে রাখা, একটা হচ্ছে কৃষ্ণ আর একটা হচ্ছে চূড়া, দ্বিপক্ষল। তাহলে সচুর পক্ষল আমি বললাম গোলাপ, অচুর পক্ষল অচুর, দাম নাই, বাদর লাঠি, ত্রিপক্ষল সজনে, ত্রিপক্ষল কি সজনে, ত্রিপক্ষল সজনে, ত্রিপক্ষল সজনে। ওকে, কোন উদ্ভিদের পক্ষল সচুর যৌগিক? আচ্ছা, এখানে বলছে সচুর, সচুর মানে কি গোলাপের, গোলাপের। এখানে তেঁতুলটাও অ্যান্সার দিচ্ছে আর কি, তেঁতুলটাও সম্ভবত মানে বইয়ে নাই, বাট তেঁতুলটাও সচর পক্ষল। ওকে, তাহলে গোলাপ তেঁতুল দুই দিতে পারো, বাট এত অপশন থাকবে না, এটা অনেক আগের কোশ্চেন। তো যাই হোক, সচর পক্ষল কি গোলাপ। সরিষার পুষ্প বিন্যাসের ধরন কি? সরিষা কিন্তু রেশিম, বলে আসছি অনেক আগেই, সরিষা রেশিম, সরিষা রেশিম। শালক সংশ্লেষণের সিফর ও সিফর উভয় ইয়ার মানে
পত্রে দেখা যায় কোনটা, এটা হচ্ছে ভুট্টা। ভুট্টা অ্যান্সার দিছে এখানে। উদ্ভিদ টিস্যু কালচারের প্রবর্তক কে? উদ্ভিদ টিস্যু কালচারের গটিলেব হ্যাবারল্যান্ড, গটিলেব হ্যাবারল্যান্ড। আর যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে বা বায়োটেকনোলজির প্রবর্তক কে? হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি, বই দেখবা। হাঙ্গেরীয় প্রকৌশলী কে? কার্ল এরিকি হচ্ছে বায়োটেকনোলজির প্রবর্তক, আর টিস্যু কালচারের প্রবর্তক হচ্ছে গটিলেব হ্যাবারল্যান্ড। জবা কোন পরিবারের উদ্ভিদ? জবা হচ্ছে মালভাসি, জবা মালভাসি। এগুলোর উদাহরণগুলো দেখে রাখবা। জবা, মেস্তাপাট, ক্যানাফ, কার্পাস্তুলা, ঢেঁড়স, স্থলপদ্ম। বৈজ্ঞানিক নামগুলো দেখাতে ট্রাই করবা। কার্পাস্তুলা, ঢেঁড়স, জবা, ক্যানাফ, এগুলার একটু দেখে রাখবা, দেখলে মনে পড়বে। ক্যাসপেরিয়ান ফিতা কোথায় দেখা যায়? রিপিট হয়েছে কোশ্চেন। এন্ডোডার্মিসে, এন্ডোডার্মিসে ক্যাসপেরিয়ান ফিতা দেখা যায়। পাটের আঁশ কতবার আসবে? এটা এটা ফ্লোয়েম। পাটের আঁশ কি? ফ্লোয়েম থেকে। পাটের আঁশ ফ্লোয়েম থেকে। কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল অনুপস্থিত? আমরা জানি নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না। এখন আম, কাঁঠাল, বেল, সেগুন সবই তো ইয়া মানে আবৃতবীজ উদ্ভিদ। শুধুমাত্র পাইনাস দেখবা বই হয়তো বা আছে, পাইন, অর্থাৎ জাইলেমে ভেসেল থাকে নাকি? পাইন, জাইলেমে ভেসেল থাকে নাকি? পাইনের এই যে দেখো সাইকাস পাইনাস, পাইন গাছে জাইলেমে ভেসেল থাকে না, কারণ এটা কি একটা নগ্নবীজী উদ্ভিদ। গ্লাইকোলাইটিক প্রক্রিয়া কোষের কোথায় ঘটে? এখন গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইটিক প্রক্রিয়া কোষের কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটবে, সাইটোপ্লাজমে ঘটবে। অরীয় পরিবহন কলাগুচ্ছ ক্ষেত্রে, আমি অরীয় যখন বলবে তখনই মূল, অরীয় যখন বলবে তখনই মূল, আমি বলছিলাম অরীয় মানে মূলে। প্লাজমিড কি? প্লাজমিড কিন্তু একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা কি শুধুমাত্র ডিএনএ না, এটা একটা বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, প্লাজমিড সম্পর্কে আরও কিছু জেনে নিই, দেখো কাজে লাগবে। প্লাজমিড একটা দ্বিসূত্রক ডিএনএ, ওকে, বৃত্তাকার ডিএনএতে খুবই অল্প পরিমাণ জিন পরিবাহিত হয়। প্লাজমিড থাকে ব্যাকটেরিয়ায়, এবং এই যে প্লাজমিড এটা বাহক হিসেবে কাজ করে। প্লাজমিড কি করে? বাহক হিসেবে কাজ করে। ওকে, তাহলে প্লাজমিড কি? একটা হচ্ছে চক্রাকার ডিএনএ। প্লাজমিড একটা চক্রাকার ডিএনএ, ওকে। এবং 1 থেকে 1000 পর্যন্ত এক একটা কোষে থাকতে পারে, 1 থেকে 1000 পর্যন্ত থাকতে পারে। বিজ্ঞানী লেডারবার্গ সর্বপ্রথম ইকোলাই ব্যাকটেরিয়ায় সর্বপ্রথম প্লাজমিড আবিষ্কার করেন। প্লাজমিড হলো ব্যাকটেরিয়া, দেখো বলছিলাম না, এটা ইম্পর্টেন্ট। প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার ভুলে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার, অবশ্যই ক্রোমোজোম তো না, ব্যাকটেরিয়ার নিউক্লিওয়েড একটা থাকে, তারপর যে বৃত্তাকার যে ডিএনএটা ক্রোমোজোম বহির্ভূত, সেটাই হচ্ছে কি? প্লাজমিড, ওকে, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বান্ডল। আচ্ছা, আমরা বলছিলাম একবীজপত্রী, সে কি কখনো মুক্ত থাকতে পারবে না? সে সবসময় বদ্ধ থাকবে। জাইলেম ও ফ্লোয়েমগুলো এগুলো বদ্ধ, ইয়া দ্বারা মুক্ত না। কি দ্বারা মুক্ত না? ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত না। ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদে। ব্যতিক্রম কোমরা। টিস্যু কালচার যে মূলনীতির প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে টিস্যু কালচার মূলত বিজ্ঞানী মর্গান, আমি মনে রাখতাম যে টটিপটেন্সি মানে কি? তিনি বলেন যে একটা কোষ হতে একটা জীবিত উদ্ভিদ সৃষ্টি হওয়া সম্ভব, এরকম কিছু একটা কথা বলেন, যে কোনো কোষ হতেই একটা সম্পূর্ণ জীব হওয়া সম্ভব। এই যে ক্ষমতাটা, এটাকে বলে টটিপটেন্ট ক্ষমতা, ওকে। সো এই যে টটিপটেন্ট বা টটিপটেন্সি, এইটা বিজ্ঞানী মর্গান, তিনি মরে গিয়েও বাঁচার কথা বলতেছেন। আমি মনে রাখতাম যে বিজ্ঞানী মরে গেছে, বাট সে বলতেছে একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়া সম্ভব। সো টটিপটেন্সি ভিত্তির উপর করে একটা টিস্যু হতে মূলত টিস্যু কালচার করে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়। এটা করছেন বিজ্ঞানী মর্গান। তাহলে টিস্যু কালচার যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে টটিপটেন্সি। C4 উদ্ভিদের সালোক, তুমি দেখছো C4 ও C3 থেকে অনেক কোশ্চেন আসতেছে, ওই ইয়াটা থেকে আমি যেগুলো দেখাইছি ওগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসতেছে। C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী পদার্থ কি? আচ্ছা, আমরা একটা বলছিলাম, এটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড। এটা হচ্ছে C3 আর এটা হচ্ছে অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড কি? C4 এর, ওকে, অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড C4 এর। গোলালো এক ধরনের রূপান্তরিত মূল। গোলালো এক ধরনের কি? রূপান্তরিত মূল। সরি, মূল বলে ফেলতেছি, মূল তো না, কাণ্ড। গোলালো কিভাবে মূল ইয়া হবে? এটা কিন্তু এক ধরনের রূপান্তরিত কাণ্ড। এখন কোনটা মূল কোনটা কাণ্ড, এটা দেখে নিবা। কাণ্ড যদি বলে পেঁয়াজ রসুনের যেগুলো দেখো না, এগুলো হচ্ছে কাণ্ড। বাট এই
কাণ্ড আর মূল এখানে কি করছে নাকি দেখতে হবে, এটা দেখে নিও তো, যে গোলালো, এটা দেখে নিও। এটা উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে কোন উদ্ভিদ বহুল ব্যবহৃত হয়? আচ্ছা, আমরা বলছিলাম যে সর্বরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে সর্পগন্ধা, মানে ওই যে সর্পগন্ধা বলেছিল যে সর্বরোগের ওষুধ হিসেবে সর্বরোগের সর্পমণি বা সর্পগন্ধা, এখান থেকে অ্যান্সারটা নিচে আর কি। ওকে, সর্পগন্ধা। কোরালের মূলে কোন উদ্ভিদ পাওয়া যায়? কোরালের মূল পাওয়া যায় সাইকাসে, কারণ নস্টক অ্যানাবেনা আক্রমণ করে। রসুন কোন গোত্রের উদ্ভিদ? রসুন হচ্ছে এই যে এখানে বলছিলাম না, দু একটা এতে থাকবে। রসুন হচ্ছে এই যে আমাদের লিলিয়াসি যেটা আছে, মানে লিলিয়াসি, এটা হচ্ছে রসুন, লিলিয়াসি গোত্রের পেঁয়াজ রসুন, এগুলো হচ্ছে লিলিয়াসি গোত্রের উদ্ভিদ। সিভনল ও সঙ্গীকোষ কোন কলার উদ্ভিদ? আচ্ছা, সিভনল সঙ্গীকোষ এটা হচ্ছে, আমরা জাইলেম এবং ফ্লোয়েমের এগুলো জানি। সিভনল বা সঙ্গীকোষ হচ্ছে এটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ট্রাকিড ভেসেল, এগুলো হচ্ছে জাইলেমের। আর সিভনল সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এগুলো হচ্ছে কি ফ্লোয়েমের। ওকে, ওকে। সো এই ছিল ইয়া। আমরা আশা করি খুব দ্রুত বাকি ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তোমাদের ভালো লাগলে লাইক করতে পারো, অ্যান্ড কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো, অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। হোপফুলি ক্লাসটি দেখে তোমরা অনেক উপকৃত হবে, অ্যান্ড আগামী এই ভিডিও দেখার আমন্ত্রণ রইল।